দেখো আজকে আমরা যেটা পড়বো মানে একদম প্যারাসাইটোলজির এটা হচ্ছে আজকের লাস্ট পার্ট আমরা পড়বো। সুতরাং এটা হচ্ছে আজকে আমরা যেটা পড়বো তো সেটা হচ্ছে প্লাজমোডিয়াম। তোমরা দেখবে যে তোমাদের সিলেবাসে আছে প্লাজমোডিয়াম। সুতরাং প্যারাসাইটোলজির মোট কিন্তু 3টে ক্লাসে আমি প্যারাসাইটোলজি শেষ করছি, আজকে একদম লাস্ট ক্লাস, এরপরেই আমরা এন্ডোক্রিনোলজি শুরু করব। তাহলে দেখো তো আমাদের যেটা আছে তো সেটা হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়াতে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের লাইফ সাইকেলই মেনলি আমাদের পড়তে হবে। তো এক্ষেত্রে যে অংশগুলো আছে প্রধানত আমরা হিস্ট্রি দেখব, মানে ম্যালেরিয়ার ডিজিজের যে হিস্ট্রি আছে। আমরা জানি যে ম্যালেরিয়া একটি খুব প্রাচীন একটা রোগ। সুতরাং বিভিন্ন মানুষ এক্ষেত্রে এফেক্টেড হয়, বিশেষত ট্রপিক্যাল কান্ট্রিতে যে সমস্ত মানে এই রোগের প্রাদুর্ভাব সব থেকে বেশি থাকে। তাহলে তার হিস্ট্রি মানে ম্যালেরিয়া যে রোগ হয় প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, তো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স প্রধানত কিভাবে এই ডিজিজ করে, কোন কোন সায়েন্টিস্টের নাম এক্ষেত্রে রিলেটেড, তো সেগুলো আমাদেরকে জানতে হবে। তারপরে দেখো এজেন্ট অফ প্যাথোজেন, মানে প্রকৃতপক্ষে এই যে ম্যালেরিয়া আছে, ম্যালেরিয়া কিন্তু ডিফারেন্ট টাইপের হয় এবং এই ডিফারেন্ট টাইপের ম্যালেরিয়া বিভিন্ন রকমের প্রোটোজোয়া দ্বারা প্রধানত সংক্রামিত হয়। যেমন প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আছে, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম আছে, তো এরা প্রধানত কোন ধরনের ম্যালেরিয়া রোগ করে। তাহলে যখন আমরা ম্যালেরিয়া পড়বো প্রথমে আমরা ম্যালেরিয়ার হিস্ট্রি দেখব এবং তারপরেই আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে যে বিভিন্ন যে প্রোটোজোয়া আছে তো সেই প্রোটোজোয়াগুলো প্রধানত কিভাবে ম্যালেরিয়া রোগ সম্পন্ন করে, ঠিক আছে। তারপরে যে অংশটা আছে সেটা হচ্ছে হোস্ট, মানে এই যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আছে, এই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের হোস্ট কারা, মানে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স প্রধানত কাদের দেহতে তাদের লাইফ সাইকেল সম্পন্ন করে। আমরা জানি যে অ্যানোফিলিস মসকুইটো এবং তার সঙ্গে সঙ্গে মানুষের দেহতে এদের লাইফ সাইকেল সম্পন্ন হয়। তারপরেই দেখো আসেক্সুয়াল সাইকেল, মানে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের যে অযৌন জনন সেটা কিন্তু মানুষের দেহতে হয়, ঠিক আছে। আসেক্সুয়াল সাইকেল অফ দ্য প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এটা মানুষের দেহতে হয়। তো কিভাবে মানুষের দেহতে যে স্টেজগুলো থাকে তো সেই স্টেজগুলো সম্পর্কে আমরা যেমন ডিটেলসে পড়বো, তার সঙ্গে সঙ্গে আমাদের যে অ্যানোফিলিস যে মসকুইটো আছে তো অ্যানোফিলিস মসকুইটোর দেহতে প্রধানত এদের সেক্সুয়াল সাইকেল সম্পন্ন হয়। তো এই অংশগুলোই প্রধানত আমাদেরকে পড়তে হবে। এবং তারপরেই যে অংশটা দেখবে যে ম্যালেরিয়া রোগের প্রধানত যে সমস্ত ডিজিজ সিমটমস আছে, মানে কোন কোন সিমটমস ম্যালেরিয়া রোগে দেখা যায়, এবং সবশেষে আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে এদের ম্যালেরিয়া রোগকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। সবাই ক্লিয়ারলি শুনতে আছে? থ্যাংক ইউ। ওকে। আচ্ছা এবার দেখো তাহলে ম্যালেরিয়া, প্রকৃতপক্ষে এই যে ম্যালেরিয়া আছে এক্ষেত্রে দেখো ম্যালেরিয়া ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ডকুমেন্টেড ডিজিজ অফ ম্যানকাইন্ড। মানে মানুষের বিভিন্ন রকমের খুব প্রাচীন কাল থেকে কিছু কিছু রোগ আছে, যেমন আমরা জানি যে পোলিও রোগে মানুষ আগে আক্রান্ত হতো। সুতরাং ম্যালেরিয়াও কিন্তু এরকম একটা খুবই প্রাচীনতম রোগ, ঠিক আছে। এবং দেখো এবং তোমরা জানো যে বিভিন্ন সাহিত্যেও কিন্তু ম্যালেরিয়া রোগের এক্ষেত্রে মানে বিবরণ পাওয়া যায়। তো Plasmodium infecting the man resides in the RBC and distributed many organs through the circulating blood। তার মানে কি ম্যালেরিয়া রোগ প্রধানত যে প্যাথোজেনের জন্য হয় সেটা হলো এক রকমের প্রোটোজোয়া। বিভিন্ন রকমের প্যাথোজেন মানুষের দেহে বিভিন্ন রোগ সৃষ্টি করে, যেমন ভাইরাস আছে, তার সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া আছে। তো এক্ষেত্রে এই যে ম্যালেরিয়া রোগ যেটা হচ্ছে এটা কিন্তু এক রকমের প্রোটোজোয়া দ্বারা সংক্রামিত রোগ এবং এই প্রোটোজোয়াটার নামই হচ্ছে প্লাজমোডিয়াম। তো প্লাজমোডিয়াম প্রধানত কোথায় থাকে, লোহিত রক্তকণিকার মধ্যে থাকে, আরবিসির মধ্যে থাকে। কিন্তু ঘটনা হচ্ছে যে প্লাজমোডিয়াম তার বিভিন্ন স্টেজ, আরবিসির মধ্যে থাকলেও বিভিন্ন অর্গানে তার বিভিন্ন স্টেজকে আমরা দেখতে পাই, যেমন লিভারের মধ্যে আমরা দেখতে পাই। সুতরাং এটা হচ্ছে একটা এন্ডো প্যারাসাইট। আমরা আগের দিন বলেছিলাম যে একটো প্যারাসাইট আর এন্ডো প্যারাসাইট। একটো প্যারাসাইট মানে কি, যখন কোনো অর্গানিজমসের বাইরে যখন কোনো প্যারাসাইট থাকে, জীবদেহের বাইরেতে জাস্ট অ্যাটাচড হয়ে থাকে, তো তখনই তাকে বলে একটো প্যারাসাইট। আর এন্ডো প্যারাসাইট মানে হচ্ছে যখন সেলের মধ্যে থাকবে, কোনো অর্গানের মধ্যে সেল থাকে এবং সেই সেলের মধ্যে যখন প্যারাসাইট যখন থাকে তো তখনই তাকে আমরা বলবো এন্ডো প্যারাসাইট। ইজ ওয়াইডলি স্প্রেড ইন দ্য ট্রপিক্যাল অ্যান্ড মেনি টেম্পারেট কান্ট্রিজ। তাহলে এই যে এন্ডো প্যারাসাইট আছে প্লাজমোডিয়াম প্রধানত ট্রপিক্যাল যে সমস্ত কান্ট্রি, ট্রপিক্যাল কান্ট্রি মানে কি পৃথিবীর যে নিরক্ষীয় যে অঞ্চল আছে, তো নিরক্ষরেখা আমরা জানি যে নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি, একদম পৃথিবীর মাঝখান দিয়ে গেছে এই নিরক্ষরেখা। সুতরাং নিরক্ষরেখার কাছাকাছি যে সমস্ত অঞ্চল আছে যেখানে টেম্পারেচার অনেক বেশি থাকে তো সেই সমস্ত জায়গাতেই প্রধানত এই ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব দেখা যায়। ইন্ডিয়া ইজ এন্ডেমিক ফর ম্যালেরিয়া, তাহলে ভারতবর্ষের প্রচুর মানুষ কিন্তু ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়। এরপরে দেখো অ্যাবাউট 60 স্পিসিস অফ দ্য প্লাজমোডিয়াম আর নোন টু কজ দ্য ম্যালেরিয়া। সুতরাং একটা প্রশ্ন আমাদের মধ্যে থাকে যে ম্যালেরিয়া কি শুধুমাত্র মানুষের হয়। দেখো শুধুমাত্র মানুষের নয়, এপসের মধ্যেও হতে পারে, মাঙ্কির মধ্যে হতে পারে, ব্যাটসের মধ্যে হতে পারে, বার্ডের মধ্যে হতে পারে। তাহলে ম্যালেরিয়া কিন্তু নট অনলি হিউম্যান বাট অলসো এপস, মাঙ্কি, ব্যাট মানে বাদুর এবং বার্ডসের মধ্যেও হতে পারে, এবং কোল্ড ব্লাডেড এনিম্যাল লাইক লিজার্ড। তাহলে এই যে ম্যালেরিয়া রোগ যেটা হচ্ছে যে প্যাথোজেনের জন্য তো সেটা হচ্ছে এক রকমের প্রোটোজোয়া এবং এই প্রোটোজোয়াটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম।
এবং এই প্লাজমোডিয়ামের অন্তত 60টা প্রজাতি আছে। এই 60 স্পিসিস বিভিন্ন এনিম্যালকে অ্যাটাক করে কিন্তু ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। এবং দেখো এক্ষেত্রে এই যে ম্যালেরিয়া রোগ ট্রান্সমিট করে যে ভেক্টর, তো সেটাই হচ্ছে মস্কুইটো। তো এক্ষেত্রে ট্রান্সমিশন ইন দ্য হিউম্যান অ্যান্ড মাঙ্কি বাই অ্যানোফিলিস, তাহলে হিউম্যান এবং মাঙ্কিতে ম্যালেরিয়া রোগ বা প্লাজমোডিয়াম ভাইরাসকে ট্রান্সমিট কে করবে? অ্যানোফিলিস মশা। কিন্তু বার্ডকে ট্রান্সমিট করে যেটা, তো সেটাই হচ্ছে কিউলেক্স মস্কুইটো। ঠিক আছে, বার্ডকে ট্রান্সমিট করবে কে? কিউলেক্স মস্কুইটো। তাহলে শুধুমাত্র মানুষকে নয়, ম্যালেরিয়া কিন্তু অন্যান্য এনিম্যালের মধ্যেও কিন্তু এই ম্যালেরিয়া রোগ দেখা যায়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যানোফিলিস মস্কুইটোই কিন্তু এই প্যাথোজেনকে ট্রান্সমিট করে। ম্যালেরিয়া এক্সিস্টেড ইন প্রাইমেটস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু দেখে নাও। বলছে ম্যালেরিয়া এই যে প্রাইমেটস বর্গের প্রাণীদের ক্ষেত্রে ম্যালেরিয়ার মানে যদি আমরা হিস্ট্রি যদি আমরা দেখি, তাহলে প্রায়র টু দ্য হিউম্যান ইভলিউশন, মানে মানুষের আবির্ভাবের আগেই যে প্রাইমেটস বর্গের যে সমস্ত প্রাণীরা এসেছিল, যেমন এপ, মাঙ্কি, মানুষের যখন আমরা ইভলিউশন দেখি, প্রকৃত হোমোসেপিয়েন্স আসার আগেও কিন্তু বিভিন্ন মানে প্রাইমেটস বর্গের প্রাণীরা কিন্তু এই ম্যালেরিয়া রোগে আক্রান্ত হতো। এবং দেখো এই জায়গাতে একটা গুরুত্বপূর্ণ বিষয়, দ্য হাই টলারেন্স অফ দ্য ম্যালেরিয়া অ্যামং দ্য নিগ্রো রেসেস পয়েন্টস অফ টু দ্য আফ্রিকা। তার মানে এটা মনে করা হয় যে ম্যালেরিয়া রোগ তাহলে কোথা থেকে অরিজিন করেছিল। এটা বলা হচ্ছে যে নিগ্রোরা প্রধানত এই ম্যালেরিয়া রোগে কিন্তু খুবই তারা হাই টলারেন্স দেখায়, মানে প্রধানত ম্যালেরিয়া রোগের রোগের হচ্ছে এক্ষেত্রে কি হচ্ছে যে নিগ্রোদের ক্ষেত্রে ম্যালেরিয়া রোগের টলারেন্সে, মানে তাদের যে ইমিউনিটি পাওয়ার ম্যালেরিয়া রোগের বিরুদ্ধে অনেকটাই বেশি। এবং নিগ্রোরা প্রধানত আফ্রিকাতে থাকে, সেই জন্য কোনো একটা পার্টিকুলার ডিজিজের বিরুদ্ধে টলারেন্স তখনই তৈরি হয় যখন দীর্ঘদিন ধরে কোনো পপুলেশনে সেই ডিজিজটা থাকে। সুতরাং নিগ্রোদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যালেরিয়া রোগের হাই টলারেন্সে দেখা যায়, মানে ইমিউনিটি পাওয়ার ম্যালেরিয়া রোগের বিরুদ্ধে নিগ্রোদের ক্ষেত্রে অনেকটাই বেশি থাকে। এবং সেই জন্য মনে করা হয় যে ম্যালেরিয়া রোগের অরিজিন হয়তো আফ্রিকাতে হয়েছিল। ঠিক আছে, অ্যাজ দ্য সোর্স অফ দ্য প্রিমিটিভ অরিজিন। এবং ম্যালেরিয়া কথার মানে হচ্ছে ব্যাড এয়ার। তো ম্যাল মানে হচ্ছে ব্যাড, আর এরিয়া মানে হচ্ছে এয়ার। সুতরাং আগে মনে করা হতো যে এয়ার পলিউশনের জন্য ম্যালেরিয়া হয়, কিন্তু বর্তমানে এটা জানা গেছে যে এটা এক রকমের প্রোটোজোয়ান ডিজিজ। তাহলে এখনো পর্যন্ত আমরা যেটা দেখলাম তো সেটা হচ্ছে এটাই, যে ম্যালেরিয়া রোগ প্রধানত যে প্রোটোজোয়া ঘটায় তার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। এটা প্রধানত মানুষের আরবিসিতে থাকে, এবং এই প্লাজমোডিয়াম কিন্তু এক রকমের ইন্ডো প্যারাসাইট। এবং অন্তত 60টা প্রজাতি প্লাজমোডিয়ামের জানা গেছে, তো তারা বিভিন্ন অর্গানিজমসকে অ্যাটাক করে। তার মধ্যে হিউম্যান এবং মাঙ্কির ট্রান্সমিটেড হয় অ্যানোফিলিস মস্কুইটো দিয়ে, আর বার্ডের ক্ষেত্রে এই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স মানে প্লাজমোডিয়াম ট্রান্সমিটেড হয় কিউলেক্স মস্কুইটো দিয়ে। এবং আফ্রিকাতে প্রধানত মনে করা হয় যে এই প্যাথোজেনের প্রথম উৎপত্তি ঘটেছিল আফ্রিকাতে। এবং ম্যালেরিয়া কথার মানে কিন্তু ব্যাড এয়ার, যদিও এটা এয়ার পলিউশনের জন্য ঘটে না, কিন্তু তবুও ম্যালেরিয়া কথার মানে হলো ব্যাড এয়ার। এরপরে দেখো, এরপরে যে অংশটা আমরা দেখব যে কিছু সায়েন্টিস্টের নাম আমরা দেখব। তো প্রথম যিনি সায়েন্টিস্ট, তো তিনি হলেন স্যার আলফান্সো লেভেরেন। তো লেভেরেন কি করেছিলেন? বলছে ডিসকভার্ড দ্যাট আরবিসি অফ এ পেশেন্ট সাফারিং ফ্রম ম্যালেরিয়া হ্যাড দ্য প্রেজেন্স অফ সাম অ্যামিবা লাইক অর্গানিজম হুইচ ইজ টার্মড অ্যাজ প্লাজমোডিয়াম। আগে মানুষ ভাবতো যে ম্যালেরিয়া রোগ প্রধানত এয়ার পলিউশনের জন্য হয়, কিন্তু লেভেরেনই প্রথম সেই সায়েন্টিস্ট, তিনি বললেন যে আরবিসির মধ্যে ম্যালেরিয়া রোগে আক্রান্ত ব্যক্তির লোহিত রক্তকণিকার মধ্যে প্রধানত অ্যামিবার মতো প্রোটোজোয়ার মতো একটা অর্গানিজম থাকে, তো সেটাই হচ্ছে প্লাজমোডিয়াম। হি ডিসকভার্ড প্লাজমোডিয়াম ফ্রম এ পেশেন্ট ইন দ্য আলজেরিয়া ইন 1880। তাহলে আলজেরিয়া দেশে একজন ম্যালেরিয়া পেশেন্টের লোহিত রক্তকণিকা থেকে তিনি প্লাজমোডিয়ামকে প্রথম আবিষ্কার করেছিলেন, এবং সেই জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। তাহলে প্লাজমোডিয়ামের ডিসকভারি কে করেছিলেন? স্যার আলফান্সো লেভেরান। ঠিক আছে, এরপরে দেখো স্যার রোনাল্ড রস কি করেছিলেন। আমরা প্রত্যেকেই রোনাল্ড রসের আমরা নাম শুনেছি। তো রোনাল্ড রস যেটা করেছিলেন, হ্যাড ডিসক্রাইব দ্য সেক্সুয়াল সাইকেল অফ দ্য প্যারাসাইট ইন ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো। তাহলে ফিমেল অ্যানোফিলিস মস্কুইটোতে প্রধানত প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের যৌন জনন সম্পন্ন হয়। দেখো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স প্রধানত আসেক্সুয়াল এবং সেক্সুয়াল এই দুই রকমের রিপ্রোডাকশন করে। তো এদের যে সেক্সুয়াল রিপ্রোডাকশন সেটা যেখানে হয় সেটা হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মস্কুইটোতে। তাহলে ফিমেল অ্যানোফিলিস মস্কুইটোর মধ্যে রোনাল্ড রস প্রধানত প্লাজমোডিয়ামের সেক্সুয়াল সাইকেল ডিসকভার করেছিলেন, এবং সেই জন্য তাকে 1907 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। আরও একজন সায়েন্টিস্ট আছেন, তো তিনি হলেন MSTUUU। ঠিক আছে, MSTUUU 2015 সালে তিনি কি করেছিলেন দেখো। বলছে কেমিস্ট অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর ডিসকভারি অফ দ্য অ্যাট্রেমিসিনিন। এটা খুব পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। তো তিনি অ্যাট্রেমিসিনিন এই ড্রাগ তিনি আবিষ্কার করেছিলেন, মানে তৈরি করেছিলেন, হুইচ ইজ ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ ফ্যালসিপেরাম ম্যালেরিয়া।
তাহলে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের জন্য যে ম্যালেরিয়া হয়, তো সেই ম্যালেরিয়া জন্য যে ওষুধ, তো অ্যাট্রেমিসিনিন, তো এই অ্যাট্রেমিসিনিন আবিষ্কার করেছিলেন MSTUUU, ঠিক আছে। সুতরাং সেই কারণের জন্য তাকেও কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। তাহলে তিনজন সায়েন্টিস্টের নাম খুব গুরুত্বপূর্ণ। প্রথম যিনি সায়েন্টিস্ট, তো তিনি হলেন লেভেরান। লেভেরান প্লাজমোডিয়ামকে আবিষ্কার করেছিলেন, এবং স্যার রোনাল্ড রস কিন্তু ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর মধ্যে সেক্সুয়াল সাইকেল আবিষ্কার করেন, আর অ্যাট্রেমিসিনিন আবিষ্কার করেছিলেন MSTUUU, ঠিক আছে। এরপরে দেখো ম্যালেরিয়ার ক্ষেত্রে যে প্যাথোজেন আছে, আচ্ছা সবাই শুনতে পাচ্ছ সবাই? এরপরে দেখো এজেন্ট অর প্যাথোজেন। তাহলে এই যে ম্যালেরিয়া রোগ হচ্ছে, তো ম্যালেরিয়া রোগ হওয়ার জন্য যে প্যাথোজেন আছে, যে প্যারাসাইট আছে, তো সেই প্যারাসাইটের নাম কি? বলছে অলদো 60 স্পিসিস অফ দ্য প্লাজমোডিয়াম ইনফেক্টিং বার্ডস, রেপটাইলস অ্যান্ড ম্যামালস। তাহলে বার্ড, রেপটাইলস এবং ম্যামালসের মধ্যেও কিন্তু এই ম্যালেরিয়া রোগের অস্তিত্ব লক্ষ্য করা গেছে। কিন্তু মানুষকে প্রধানত এই 60টা প্রজাতির মধ্যে 5টা প্রজাতি মানুষকে অ্যাটাক করে। কোন প্রজাতি প্রধানত কোন ধরনের ম্যালেরিয়া রোগ ঘটায়, এগুলো অনেক সময় পরীক্ষাতে প্রচুর কিন্তু প্রশ্ন দেওয়া হয়। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তো প্রথম যে প্রজাতি আছে, তো সেটাই হলো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। তো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স দেখো যে রোগ ঘটায়, তো সেটাই হচ্ছে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স তাহলে কোন ডিজিজ ঘটায়? বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। আমি যেভাবে মনে রেখেছি ভাইভ্যাক্সের সঙ্গে বিটা রিলেটেড, ঠিক আছে। তাহলে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হচ্ছে বিনাইন ম্যালেরিয়া ঘটায়, ঠিক আছে। এগুলো পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের জন্য কোন ধরনের ম্যালেরিয়া হয়, আর প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের জন্য কোন ধরনের ম্যালেরিয়া হয়। সুতরাং প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের জন্য বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া হয়। এবং দেখো এই জায়গাতে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স যে বিনাইন ম্যালেরিয়া করছে, তো সেই ম্যালেরিয়াতে কোন জ্বর কখন কখন আসে। দেখো বলছে পিরিয়ডিসিটি অফ দ্য ফিভার ইজ ওয়ান্স ইন 48 আওয়ার্স। তাহলে প্রত্যেক 48 ঘন্টা অন্তর অন্তর কিন্তু বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়াতে জ্বর হয়। আমি একটা ছক করে দিয়েছি, তোমরা সহজেই বুঝতে পারবে। প্রচন্ড ক্রিটিক্যাল গ্রাফ দিইনি, অত্যন্ত সহজেই ছকের সাহায্যে তোমরা বুঝতে পারবে যে এক্ষেত্রে 48 আওয়ার্স ইন্টারভ্যাল বলতে আমি কি বোঝাতে চলেছি। দেখো সানডে, ধরা যাক রবিবার দিন 6টার সময় কারো জ্বর এলো, সোমবার দিন কিন্তু আর জ্বর আসবে না। তাহলে সোমবার 6টার সময় তার জ্বর আসছে না, মানে 24 আওয়ার্স সে ঠিকই আছে। এবং পরের দিন মঙ্গলবার দিন সারা দুপুর কিন্তু তার জ্বর আসবে না, কিন্তু মঙ্গলবার দিন আবার সন্ধ্যে 6টার সময় জ্বর আসছে। তাহলে এক্ষেত্রে 24 প্লাস 24, তাহলে কত আওয়ার্স ইন্টারভ্যালে জ্বর আসছে? 48 আওয়ার্স ইন্টারভ্যালে জ্বর আসছে। সুতরাং বিনাইন ম্যালেরিয়াতে এটাই হচ্ছে সিমটমস, যে 48 আওয়ার্স ইন্টারভ্যালে এক্ষেত্রে জ্বর আসে। তার মানে কি, রেকার্স মানে রিপিট করবে এভরি থার্ড ডে, মানে এটা হচ্ছে প্রথম ডে, ফার্স্ট ডে, সেকেন্ড ডে আর থার্ড ডে, ঠিক আছে। ফার্স্ট ডেতে জ্বর এলো, সেকেন্ড ডেতে হচ্ছে না, আবার থার্ড ডেতে কি হচ্ছে, জ্বরটা আসছে। তাহলে 48 আওয়ার্স ইন্টারভ্যালে প্রধানত প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের আক্রমণে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া প্রধানত মানে জ্বরটা আসে 48 আওয়ার্স ইন্টারভ্যালে। এবং এই যে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, এটাই কিন্তু মোস্ট কমন হিউম্যান ইনফেক্টিং প্যারাসাইট, মানে মানুষের দেহতে যে ম্যালেরিয়া দেখা যায় প্রধানত মোস্ট কমন যে ম্যালেরিয়া, তো সেটাই হচ্ছে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, এবং প্রিভেইলস মেনলি ইন টেম্পারেট রিজিয়ন অফ ওয়ার্ল্ড, ঠিক আছে। এরপরেই আমরা যেটা দেখবো, তো সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। তুমি কিভাবে মনে রাখবে, এখানে এম আছে আর এম আছে, মানে দুটো এম আছে, তার মানে কি ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, ঠিক আছে। কজ ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কোন ধরনের ম্যালেরিয়া ঘটায়, এবং প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম কোন ধরনের ম্যালেরিয়া ঘটায়, প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম যেটা আছে, এটা কিন্তু ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া ঘটাচ্ছে, এবং এই ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া কিন্তু প্রচন্ড ভয়ঙ্কর ধরনের ম্যালেরিয়া, এটা হচ্ছে সিভিয়ার ম্যালেরিয়া। এবং পিরিয়ডিসিটি অফ দ্য ফিভার ওয়ান্স ইন 48 আওয়ার্স রেকার্স এভরি থার্ড ডে, মানে এক্ষেত্রেও যেরকম আমরা দেখেছিলাম একদম ম্যালিগন্যান্ট ম্যালেরিয়াতেও কিন্তু 48 ঘন্টা অন্তর অন্তর জ্বর আসে। তাহলে প্রত্যেক তৃতীয় দিনে প্রধানত এই জ্বরটা আসে, মানে প্রথম দিন এলো, সেকেন্ড দিন হচ্ছে না, আবার থার্ড ডেতে আবার আমরা এই জ্বরকে দেখতে পাবো, ঠিক আছে। তারপরেই দেখো যেটা আছে, তো সেটাই হচ্ছে প্লাজমোডিয়াম ওভেলি। তো এটা হচ্ছে এই এই যে প্লাজমোডিয়াম ওভেলির আক্রমণে যে ম্যালেরিয়া হয়, তো তাকেই বলে ওভেলি টার্সিয়ান ম্যালেরিয়া। এবং দো ওয়াইড স্প্রেড বাট রেয়ারেস্ট। তাহলে এই প্লাজমোডিয়াম ওভালির আক্রমণে প্রধানত যখনই এই ধরনের ম্যালেরিয়া হয়, তখন এই ধরনের ম্যালেরিয়ায় যে জায়গাতে হবে প্রচুর মানুষ এক্ষেত্রে অ্যাফেক্টেড হবে, কিন্তু এই ধরনের ম্যালেরিয়া খুব কম হয়। তার মানে এটা ট্রান্সমিশন রেট এর অনেক বেশি থাকে, কিন্তু এটা রেয়ারেস্ট অফ দ্য ম্যালেরিয়া।
এবং পিরিয়ডিসিটি অফ দ্য ফিভার ইজ ওয়ান্স ইন এভরি 48 আওয়ার্স, তার মানে আগের মতোই। অর্থাৎ প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম এবং প্লাজমোডিয়াম ওভেলি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 48 ঘন্টা অন্তর অন্তর জ্বর আসে। ঠিক আছে, এরপরে দেখো যেটা আছে তো সেটাই হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। তো এটা এই প্যাথোজেন প্রধানত যে ডিজিজ ঘটায়, যে টাইপের ম্যালেরিয়া ঘটায়, তো সেটাই হচ্ছে বিনাইন কোয়াটার্ন ম্যালেরিয়া। বিনাইন কোয়াটার্ন ম্যালেরিয়া, ঠিক আছে। এক্ষেত্রে পিরিয়ডিসিটি অফ দ্য ফিভার ইজ ওয়ান্স ইন 72 আওয়ার্স, দ্যাট ইজ রেকার্স এভরি 4th ডে। 72 আওয়ার্স মানে কি, দেখো ধরো যাক সানডে 6টার সময় জ্বর এসেছে, তাহলে মঙ্গলবার আসছে না, তাহলে 24 প্লাস 24 তাহলে কত হলো 48। তাহলে এই সময় জ্বর আসার কথা ছিল, মানে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের আক্রমণে যেরকম হয়, কিন্তু এই সময়ে জ্বর আসছে না। আবার কখন আসছে, আবার বুধবার দিন আসছে। ঠিক আছে, তাহলে 24 প্লাস 24 প্লাস 24 মানে 72 আওয়ার্স ইন্টারভ্যালে প্রধানত জ্বর আসছে, তার মানে রেকার্স এভরি 4th ডে। সুতরাং এটা হচ্ছে ফার্স্ট ডে, এই সময় জ্বর এসেছে, তাহলে ফার্স্ট ডে, সেকেন্ড, থার্ড, আবার 4th ডেতে আবার জ্বর আসছে। তাহলে এটাকে যদি তখন আমরা এটাকে যদি ধরি যে প্রথম দিন, তাহলে দেখো সেকেন্ড, থার্ড, আবার 4th ডেতে জ্বর আসছে। ঠিক আছে, সুতরাং এই যে ম্যালেরিয়া, তো একেই আমরা বলবো বিনাইন কোয়াটার্ন ম্যালেরিয়া। তো বিনাইন কোয়াটার্ন ম্যালেরিয়াতে 72 আওয়ার্স ইন্টারভ্যালে প্রধানত জ্বর আসে। আরও এক রকমের ম্যালেরিয়া রিসেন্টলি আবিষ্কার হয়েছে, তো সেটাই হচ্ছে কুওটিডিয়ান অর দ্য সিমিয়ান ম্যালেরিয়া। ঠিক আছে, কুওটিডিয়ান অর সিমিয়ান ম্যালেরিয়া, এবং ফিভার পিরিয়ডিসিটি ইজ ওয়ান্স ইন 24 আওয়ার্স, মানে 24 ঘন্টা অন্তর অন্তর এই ম্যালেরিয়াতে জ্বর আসে। তো এক্ষেত্রে প্রধানত যে প্যাথোজেন কাজ করবে, তো সেটাই হচ্ছে প্লাজমোডিয়াম নোলেসি। প্লাজমোডিয়াম নোলেসি প্রধানত এই কুওটিডিয়ান অর দ্য সিমিয়ান ম্যালেরিয়া ঘটায়। তাহলে দেখো সানডে যদি 6টার সময় জ্বর আসে, মন্ডেতেও আসবে, আবার মঙ্গলবার আসবে, আবার ওয়েডনেসডেতে আসবে, মানে প্রত্যেক 24 ঘন্টা অন্তর অন্তর কিন্তু এক্ষেত্রে জ্বর আসে। ইট ইজ এ প্যারাসাইট অফ দ্য মাঙ্কি বাট ক্যান অলসো ইনফেক্ট হিউম্যান। এটা কিন্তু প্রধানত প্রধানত মাঙ্কির ক্ষেত্রে প্রধানত এই ধরনের ম্যালেরিয়া দেখা যায়, কিন্তু ঘটনা হচ্ছে জুনোটিক ডিজিজ। জুনোটিক ডিজিজ মানে কি, যখন কোনো লোয়ার কোনো ভার্টিব্রেট থেকে যখন হায়ার ভার্টিব্রেটে কোনো ডিজিজের যখন ট্রান্সমিশন হয়, তো তখনই তাকে বলা হয় জুনোটিক ডিজিজ। প্রধানত মাঙ্কির মাঙ্কির মানে মাঙ্কির ক্ষেত্রে এই প্যাথোজেনটা অনেক সময় এখন বর্তমানে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যেও সেটা অ্যাটাক করছে। তো মেনি কেসেস এফেক্টিং দ্য ম্যান রিসেন্টলি রিপোর্টেড ফ্রম দ্য এশিয়া। তাহলে এই টাইপের ম্যালেরিয়া কিন্তু রিসেন্টলি, একদম রিসেন্ট ম্যালেরিয়া, এটা মানুষের মধ্যে এখন দেখা যাচ্ছে। তো এই ম্যালেরিয়ার যে প্যাথোজেন, তো তার নাম হচ্ছে প্লাজমোডিয়াম নোলেসি, যেটা প্রধানত মাঙ্কির ম্যালেরিয়া রোগ ঘটায়, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যেও কিন্তু এই প্যাথোজেনটা কিন্তু ম্যালেরিয়া রোগ ঘটিয়ে দিচ্ছে। তো এই যে ম্যালেরিয়া রোগ, যে টাইপের ম্যালেরিয়া রোগ, তো তাকেই আমরা বলবো কুওটিডিয়ান অর সিমিয়ান ম্যালেরিয়া। তাহলে আমরা দেখলাম যে 60টা প্লাজমোডিয়ামের প্রজাতি আছে, তার মধ্যে 5টা প্রজাতি প্রধানত মানুষকে অ্যাটাক করে। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের জন্য যে রোগ হচ্ছে সেটা হচ্ছে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, 48 আওয়ার্স ইন্টারভ্যালে জ্বর আসবে। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, দুটো এম আছে, মানে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, এক্ষেত্রেও 48 ইন্টারভ্যালে জ্বর আসবে। প্লাজমোডিয়াম ওভেলি, তো একে বলা হয় ওভেলি টার্সিয়ান ম্যালেরিয়া, এক্ষেত্রেও কিন্তু 48 আওয়ার্স ইন্টারভ্যালে জ্বর আসে। প্লাজমোডিয়াম ম্যালেরিয়াতে প্রধানত 72 আওয়ার্স ইন্টারভ্যালে জ্বর আসে। ঠিক আছে, আর প্লাজমোডিয়াম নোলেসি এক্ষেত্রে কিন্তু 24 আওয়ার্স ইন্টারভ্যালে প্রধানত জ্বর আসে। এটা একদম রিসেন্টলি ডিসকভার্ড ম্যালেরিয়ার প্রজাতি। ঠিক আছে, মানে মানুষের ক্ষেত্রে একদম রিসেন্টলি ডিসকভার্ড ম্যালেরিয়ার প্রজাতি। তো এটা প্রধানত মাঙ্কির ক্ষেত্রে ঘটায়, কিন্তু ঘটনা হচ্ছে এখন বর্তমানে মানুষের মধ্যেও প্রধানত এই ধরনের ম্যালেরিয়া রোগ দেখা যাচ্ছে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের হোস্ট। হোস্ট মানে কি, যার দেহতে কোনো প্যাথোজেন প্রধানত আশ্রয় নেয়, তো তাকেই আমরা বলবো হোস্ট। দেখো, লাইফ সাইকেল অফ দ্য প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ইজ কমপ্লিকেটেড বিকজ দে আর ডাইজেনেটিক। তার মানে কি, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স তাদের জীবনচক্র সম্পন্ন করার জন্য তাদের দুটো কিন্তু হোস্ট লাগে। রিকোয়ার দ্য টু টাইপস অফ হোস্ট, একটা হচ্ছে ইনভার্টিব্রেট হোস্ট। ইনভার্টিব্রেট আর ভার্টিব্রেটের ব্যাপার আছে। ইনভার্টিব্রেট প্রধানত কোল্ড ব্লাডেড এনিম্যাল, আর ভার্টিব্রেট প্রধানত ওয়ার্ম ব্লাডেড এনিম্যাল। তো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের লাইফ সাইকেলে আমরা ডিফারেন্ট স্টেজ দেখতে পাবো। তো একটা স্টেজ থেকে আরেকটা স্টেজ যেতে গেলে, মানে মস্কুইটো দেহ থেকে যখন ভার্টিব্রেটের দেহের মধ্যে যায়, তখন এই টেম্পারেচারের ভ্যারিয়েশনটা গুরুত্বপূর্ণ হয়ে যায়, এবং সেই কারণের জন্যই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স তাদের লাইফ সাইকেল প্রধানত দুটো হোস্টের মধ্যে সম্পন্ন করে। একটি হচ্ছে ইনভার্টিব্রেট হোস্ট, তো ইনভার্টিব্রেট হোস্ট যেটা, তো সেটাই হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো, এবং আরও একটা হলো ভার্টিব্রেট হোস্ট, তো সেটাই হচ্ছে হিউম্যান। ঠিক আছে, তো এই জায়গাতে দেখো অনেক সময় বিভিন্ন বইতে বিভিন্ন বিষয় লেখা থাকে, তো সেটা হচ্ছে অনেকে বলেন যে হিউম্যান হচ্ছে, আচ্ছা একটুখানি দেখে নাও, তো
তো হিউম্যান টেকনিক্যালি asexual reproduction or the zygogy takes place in the man, so man is the secondary or intermediate host. দেখো এই জায়গাতে একটা বিষয় বলার আছে, যেটা বলছিলাম প্রধানত আমরা জানি যে কোনো একটা প্যাথোজেন যখন দুটো ডিফারেন্ট অর্গানিজমসের মধ্যে যখন তার লাইফ সাইকেল সম্পন্ন করে, যদি ভার্টিব্রেট হয় জেনারেলি তাকে প্রাইমারি হোস্ট আমরা বলবো, আর যদি ইনভার্টিব্রেট হয় জেনারেলি তাকে আমরা সেকেন্ডারি হোস্ট বলবো। এটা দেখা গেছে যে প্রাইমারি হোস্টের মধ্যে মানে ভার্টিব্রেটের মধ্যে ম্যাক্সিমাম প্যাথোজেনের সেক্সুয়াল সাইকেল সম্পন্ন হয়, কিন্তু অ্যাকচুয়ালি কোনটা প্রাইমারি হোস্ট হবে এবং কোনটা সেকেন্ডারি হোস্ট হবে তার যে অ্যাকচুয়াল ডেফিনেশন, যে হোস্টের মধ্যে যৌন জনন সম্পন্ন হয় তো সেটাই হচ্ছে প্রাইমারি হোস্ট ওই প্যাথোজেনের, আর যে হোস্টের মধ্যে কোনো প্যাথোজেনের অযৌন জনন বা আসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় তো সেটাই কিন্তু সেকেন্ডারি হোস্ট। এবং এই হিসাবে আমরা বলবো যে মানুষ কিন্তু সেকেন্ডারি হোস্ট। সুতরাং দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সমস্ত প্যাথোজেনগুলো থাকে তারা যদি ভার্টিব্রেটের মধ্যে থাকে অন্তত 90% কেসে, তো ভার্টিব্রেটের মধ্যে তাদের আসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। সেই জন্য অনেকে বলেন যে ভার্টিব্রেটটা মনে হয় প্রাইমারি হোস্ট, কিন্তু ঘটনা হচ্ছে যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ক্ষেত্রে মানুষ কিন্তু সেকেন্ডারি হোস্ট। কেন? কারণ মানুষের মধ্যে আসেক্সুয়াল রিপ্রোডাকশন চলে এবং এদের যে অযৌন জনন তো তাকেই বলা হয় সাইজোগনি। সাইজোগনি হচ্ছে অযৌন জননের একটা প্রসেস। অযৌন জনন ডিফারেন্ট হতে পারে, সেটা ফ্র্যাগমেন্টেশন হতে পারে, বাইনারি ফিশন হতে পারে, ডিফারেন্ট টাইপ অফ আসেক্সুয়াল রিপ্রোডাকশন হতে পারে প্রোটোজোয়ার মধ্যে, কিন্তু প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের মধ্যে যে স্পেশাল টাইপের অযৌন জনন ঘটে তো তাকেই আমরা বলবো সাইজোগনি। এবং এই অযৌন জনন যেহেতু মানুষের মধ্যে সম্পন্ন হয় তো সেই জন্য মানুষকে বলা হয় সেকেন্ডারি অর ইন্টারমিডিয়েট হোস্ট। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মস্কুইটো। বিকজ দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন অকার্স ইন দ্য ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো, যেহেতু ফিমেল অ্যানোফিলিস মস্কুইটোর মধ্যে এদের যৌন জনন হয় এবং কোনো প্যাথোজেনের যৌন জনন যে হোস্টের মধ্যে সম্পন্ন হয় তো তাকেই বলা হয় প্রাইমারি অর ডেফিনেটিভ হোস্ট, এবং এই হিসাবে আমরা মস্কুইটোকে ধরবো প্রাইমারি অর ডেফিনেটিভ হোস্ট। ক্লিয়ার? সুতরাং এক্ষেত্রে প্রাইমারি হোস্ট যেটা তো সেটা কিন্তু মস্কুইটো, আর সেকেন্ডারি হোস্ট যেটা তো সেটা কিন্তু মানুষ। এটা মাথায় রাখবে, ঠিক আছে? বিভিন্ন তোমাদের যেটা বলছিলাম যে বিভিন্ন ক্ষেত্রে কনফিউশন থাকে, কিন্তু এটাই সত্যি যে মানুষ হচ্ছে সেকেন্ডারি অর ইন্টারমিডিয়েট হোস্ট আর মস্কুইটো হলো এদের প্রাইমারি হোস্ট। তো মানুষের মধ্যে যে এদের যে আসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় তো তাকে আমরা বলবো সাইজোগনি। সাইজোগনি দুটো ফেজে ঘটে। আগে একটুখানি মানে এদের যে লাইফ সাইকেল খুবই ক্রিটিক্যাল, তাহলে আগে একটু বেসিক আইডিয়া নিয়ে নাও। এক্ষেত্রে প্রধানত সাইজোগনি প্রক্রিয়া প্রধানত দুটো ফেজে সম্পন্ন হয়। প্রথম যে ফেজ দুটো অর্গানের মধ্যে মানে দুটো সেলের মধ্যে, দুই ধরনের সেলের মধ্যে প্রধানত সাইজোগনি হয়। প্রথম যে সাইজোগনি তো তাকে আমরা বলবো লিভার সাইজোগনি। তাহলে সাইজোগনি দুটো ফেজে হয়, তো ফার্স্ট ফেজ অফ দ্য সাইজোগনি কল দ্য লিভার সাইজোগনি। এই আসেক্সুয়াল রিপ্রোডাকশন যখন লিভারের মধ্যে হবে তো তখনই তাকে আমরা বলবো লিভার সাইজোগনি। অকার্স বাই মাল্টিপল ফিশন ফর্মিং দ্য মেরোজয়েট অ্যাট দ্য এন্ড। তাহলে লিভারের মধ্যে প্রধানত প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের মেরোজয়েট দশা তৈরি হয়। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের যেটা ইনফেক্টিভ স্টেজ তো সেটা হলো স্পোরোজয়েট। মস্কুইটো দেহ থেকে স্পোরোজয়েট হিউম্যান বডির মধ্যে চলে যায়, চলে গিয়ে প্রথমে লিভারের মধ্যে সেটা আশ্রয় নেয় এবং লিভারের মধ্যে রিপ্রোডাকশন করে করে একটা স্পেশাল টাইপের তারা ফর্ম তৈরি করে, তো তাকেই আমরা বলবো মেরোজয়েট। তাহলে লিভারের মধ্যে কি তৈরি হবে? এদের মেরোজয়েট তৈরি হবে। এরপরেই যেটা হচ্ছে তো আরো এক রকমের আরো একটা জায়গাতে প্রধানত এদের আসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, সেটা হচ্ছে লোহিত কণিকা বা এরিথ্রোসাইট। তো এরিথ্রোসাইটের মধ্যে যে আসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় তো তাকেই আমরা বলবো এরিথ্রোসাইটিক সাইজোগনি। সুতরাং এটাই কিন্তু সেকেন্ড ফেজ অফ সাইজোগনি অকার্স ইন দ্য আরবিসি, এবং এর ফলে মেরোজয়েট যাতে পরিণত হয় তো সেটা হচ্ছে গ্যামেটোসাইট। এক্ষেত্রে যেটাতে পরিণত হয় সেটা হচ্ছে গ্যামেটোসাইট অ্যাট দ্য এন্ড। এবং এই যে গ্যামেটোসাইট, এই গ্যামেটোসাইটে কিন্তু মস্কুইটো কিন্তু পিক আপ করে। তাহলে মশার দেহ থেকে স্পোরোজয়েট প্রথমে হিউম্যান বডিতে যায়, লিভারের মধ্যে সেটা মেরোজয়েটে পরিণত হয় এবং লোহিত কণিকার মধ্যে সেটা গ্যামেটোসাইটে পরিণত হয়। কিভাবে পরিণত হয় সেগুলোই আমাদেরকে বুঝতে হবে, এটাই মেনলি পড়া। এবং মস্কুইটোর মধ্যে এই যে গ্যামেটোসাইট ঢুকছে সেই গ্যামেটোসাইট থেকে কিভাবে স্পোরোজয়েট তৈরি হয় সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো, ফিমেল অ্যানোফিলিস মস্কুইটোর মধ্যে প্রধানত এদের যৌন জনন সম্পন্ন হয় এবং এদের যে সেক্সুয়াল রিপ্রোডাকশন এটা দুটো ফেজে সম্পন্ন হয়, একটা হলো গ্যামেটোগনি এবং আরো একটা হলো স্পোরোগনি। তো গ্যামেটোগনি মানে কি? কনসার্নড উইথ দ্য প্রোডাকশন অ্যান্ড ফিউশন অফ গ্যামেট, মানে গ্যামেটোসাইট থেকে গ্যামেট তৈরি হবে, মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট, তো এটাই হলো গ্যামেটোগনি। ঠিক আছে, গ্যামেটোসাইট থেকে গ্যামেট তৈরি হওয়ার যে প্রসেস তো তাকেই আমরা বলবো গ্যামেটোগনি।
এবং গ্যামেটোগনির পরে যেটা তৈরি হবে তো সেটাই হচ্ছে জাইগোট, এবং জাইগোট থেকে যে স্পোরোজয়েট তৈরি হচ্ছে, যেটা মসকুইটোর ক্ষেত্রে যেটা ইনফেক্টিভ স্টেজ, মানে মশা যখন কামড়ায় মানুষের দেহের মধ্যে স্পোরোজয়েট দশা ঢোকে, তাহলে এই জাইগোট থেকে দেখো পোস্ট জাইগোটিক মাল্টিপ্লিকেশন রিজাল্টিং দ্য ফরমেশন অফ দ্য ইনফেক্টিভ ইন্ডিভিজুয়াল, তো স্পোরোজয়েট, তো এই ঘটনাকে আমরা বলবো স্পোরোগনি। তাহলে মানুষের দেহতে প্রধানত এদের আসেক্সুয়াল দশার দুটো ফেজ হচ্ছে, একটা লিভার সাইজোগনি আর একটা এরিথ্রোসাইটিক সাইজোগনি। লিভার সাইজোগনিতে মেরোজয়েট তৈরি হয়, আর এরিথ্রোসাইটিক সাইজোগনিতে গ্যামেটোসাইট তৈরি হয়। আর মস্কুইটো দেহের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে গ্যামেটোগনি আর স্পোরোগনি। তো গ্যামেটোগনির মধ্য দিয়ে গ্যামেট তৈরি হয়, আর স্পোরোগনির মধ্য দিয়ে এদের স্পোরোজয়েট তৈরি হয়। দেখো ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো রিকোয়ার্স অ্যাট লিস্ট 2 ব্লাড মিল বিফোর লেইং দ্য এগ, মানে তাকে অন্তত 2 বার রক্ত পান করতে হয়, ঠিক আছে। প্রথমবার ধরে দেখ কোনো একটা মশা কামড়ালো, কামড়েই সে কিন্তু যখন অন্য একটা মশা মানে মানুষকে যখন কামড়াবে, একবার কামড়েই যখন অন্য একটা মানুষকে যখন কামড়াবে সেক্ষেত্রে কিন্তু ইনফেকশন হয় না, তাকে অন্তত 2 থেকে 3 বার সেই মানুষকে কামড়াতে হবে। আমরা অনেক সময় কি করি, ধরে যাক আমাদের হাতেতে কোনো মশা বসেছে, আমরা সেটাকে তাড়িয়ে দিলাম, সে এবার উড়ে গিয়ে যদি অন্য কোনো, ধরে যাক আমার ম্যালেরিয়া হয়েছে, আমার মানে ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো আমাকে কামড়ালো, এবং কামড়ানোর ফলে আহ, আহ, আমার দেহ, মানে সেই মস্কুইটোর দেহতে কি ঢুকে গেল, সেই মস্কুইটোর দেহতেই গ্যামেটোসাইট ঢুকে গেল। কিন্তু ঘটনা হচ্ছে যে একবার কামড়ালে কিন্তু গ্যামেটোসাইটটা ঢুকবে না, মানে চান্স থাকবে না, অন্তত 2 থেকে 3 বার কামড়াতেই হবে, এবং তবেই কিন্তু গ্যামেটোসাইটটা তার দেহের মধ্যে ঢুকবে। তাহলে প্রথমবার কামড়ালে যে পরিমাণ গ্যামেটোসাইট ঢুকবে অতটা বেশি পরিমাণে গ্যামেটোসাইট তাদের দেহের মধ্যে ঢোকে না। সেই জন্য বলছে যে ফিমেল অ্যানোফিলিস মস্কুইটোকে অন্তত 2 বার কিন্তু ব্লাড মিল তাকে কিন্তু খেতেই হবে। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট জানার জন্য আমি লিখেছি। ইন হিউম্যান দে আর এক্সট্রা সেলুলার। তাহলে দেখো মানুষের ক্ষেত্রে যেটা ইন্ট্রাসেলুলার, তাহলে মানুষের ক্ষেত্রে লিভার সেলের মধ্যে এবং লোহিত রক্তকণিকার মধ্যে প্রধানত এই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের বিভিন্ন ফেজ দেখা যায়, কিন্তু মস্কুইটোর মধ্যে প্রধানত এক্সট্রা সেলুলার স্টেজ থাকে, মানে মস্কুইটোর কোনো সেলের ভিতরে এটা থাকে না, এটা ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে থাকে। সুতরাং এক্ষেত্রে যে দুটো ফেজ যেটা দেখতে পাবো আমরা, একটা মানুষের দেহের মধ্যে যে ফেজ দেখতে পাবো তো তার একটা ব্রিফ আইডিয়া পেলাম, আর মস্কুইটোর দেহের মধ্যে যে ফেজ দেখতে পাবো তার একটা ব্রিফ আইডিয়া পেলাম। এবং মানুষের মধ্যে কিন্তু এটা কিন্তু ইন্ট্রাসেলুলার, এবং মস্কুইটো দেহের মধ্যে এটা কিন্তু টোটালি এক্সট্রা সেলুলার। কারণ এলিমেন্টারি ক্যানালের মধ্যে, যেহেতু এলিমেন্টারি ক্যানাল একটা এক্সট্রা সেলুলার এনভায়রনমেন্ট, তো এলিমেন্টারি ক্যানালের মধ্যে মস্কুইটোর ক্ষেত্রে এই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের লাইফ সাইকেলের স্টেজগুলো দেখা যায়, ঠিক আছে। তাহলে এই যে প্লাজমোডিয়ামের কথা বলছি, অ্যাকচুয়ালি প্লাজমোডিয়ামের সিস্টেমেটিক পজিশন কি? প্লাজমোডিয়াম কিন্তু প্রোটোজোয়া পর্বের অন্তর্গত একটা প্রাণী, এবং এর যে সাবফাইলাম তো সেটাই হচ্ছে প্লাজমোড্রোমা, এবং এদের যে ক্লাস তো সেটাই হলো স্পোরোজোয়া। প্রোটোজোয়ার এমসিকিউতে যেটা প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেয়া হয়, প্রোটোজোয়ার এই স্পোরোজোয়া হচ্ছে এমন একটা ক্লাস, অল আর প্যারাসাইট অ্যান্ড উইদাউট অর্গ্যান অফ লোকোমোশন। আমরা জানি যে প্রোটোজোয়ার লোকোমোশনের জন্য সিলিয়া, ফ্ল্যাজেলা ইত্যাদি থাকে, কিন্তু ক্লাস স্পোরোজোয়াতে যত ইন্ডিভিজুয়াল আছে, যত স্পিসিস আছে, সবাই কিন্তু প্যারাসাইট, সবাই কিন্তু ক্ষতি করে, এবং এদের কোনো লোকোমোটারি অর্গ্যান নেই। তো এই যে স্পোরোজোয়া এই ক্লাস কিন্তু পরীক্ষাতে প্রশ্ন দেয়া হয়, ঠিক আছে। তাহলে এবারে আমরা পড়বো যে এদের লাইফ সাইকেল, অর্থাৎ প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, যেহেতু সিলেবাসে আমাদের প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আছে তো এরই লাইফ সাইকেল পড়বো। তো প্লাজমোডিয়ামের ভাইভ্যাক্স বা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের লাইফ সাইকেল মানুষের দেহতে প্রধানত অযৌন জনন সম্পন্ন হয়, এবং এদের যে অযৌন জনন তো তাকেই আমরা বলবো সাইজোগনি। কিভাবে হয় একটুখানি দেখে নাও। আগে প্রথমে ছবির সাহায্যে তোমাদেরকে দেখাবো, এবং তারপরে আমরা ডিসক্রিপশনটা আমরা পড়বো, ঠিক আছে। এখানটা দেখে নাও, এটা হচ্ছে লিভার স্টেজ। আচ্ছা, ধরা যাক কোনো মানুষ, একটা সুস্থ মানুষ আছে, তো সেই সুস্থ মানুষকে কি করলো, একটা মশা কামড়ালো, এবং তার ফলে মশার লালা দিয়ে স্পোরোজয়েট প্রথমেই ব্লাডের মধ্যে চলে আসবে। ব্লাডের মধ্যে 30 থেকে 35 মিনিট থাকার পরে ব্লাড সার্কুলেশনের মধ্য দিয়ে এই স্পোরোজয়েটটা লিভারের মধ্যে চলে আসে। লিভারের মধ্যে চলে আসার পরে তারপর লিভার কোষের মধ্যে কিন্তু এই স্পোরোজয়েট ঢুকে যায়। এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে একটা কোষের মধ্যে স্পোরোজয়েট ঢুকে গেছে। এই স্পোরোজয়েট ঢুকে যাওয়ার পরে প্রথমে এটাকে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিকেল সেপেড স্পোরোজয়েট, এবং স্পোরোজয়েট এরপরে সার্কুলার হয়ে যায়, তো তাকেই আমরা বলবো সাইজন্ট। দেখো যখনই রিপ্রোডাকশন করবে, এটা মাথায় রাখবে, যখনই রিপ্রোডাকশন করবে তখনই কিন্তু গোলাকার সাইজন্টে পরিণত হতে হবে, এবং এই সাইজন্টে কিন্তু সাইজোগনি করবে। তাহলে দেখো এই যে সাইজন্ট যেটা তৈরি হয়েছে, এই সাইজন্ট এবার সাইজোগনি করছে, মানে অযৌন জনন করছে, মানে এর সংখ্যা বৃদ্ধি করছে। তাহলে অযৌন জননের মধ্য দিয়ে প্রথমে যেটা তৈরি হলো তার নাম হচ্ছে ক্রিপ্টোজয়েট। আমি কি বলেছিলাম,
লিভার সেলে কিন্তু মেরোজয়েট তৈরি হবে। তাহলে এখনো কিন্তু আমি মেরোজয়েট পাইনি, আমি কাকে পেয়েছি? ক্রিপ্টোজয়েট। তাহলে দেখো স্পোরোজয়েট, স্পোরোজয়েট থেকে সাইজন্ট, সাইজন্ট থেকে আমরা কাকে পেলাম? ক্রিপ্টোজয়েট। তাহলে একটা লিভার সেলের মধ্যে একটা স্পোরোজয়েট ঢুকেছিল, ওই লিভার সেলের মধ্যেই আমরা দেখলাম যে অসংখ্য ক্রিপ্টোজয়েট তৈরি হলো। এই যে অসংখ্য ক্রিপ্টোজয়েট তৈরি হলো, এই অসংখ্য ক্রিপ্টোজয়েট আবার প্রত্যেকটা লিভার সেলে ঢুকবে, মানে অনেকগুলো লিভার সেল এক্ষেত্রে আবার অ্যাটাক হবে। তো এই যে ক্রিপ্টোজয়েট এবার সেকেন্ড টাইম ঢুকবে, তাহলে দেখো এই যে ক্রিপ্টোজয়েট যেটা ছিল, তো সেই ক্রিপ্টোজয়েট আবার সেকেন্ড টাইম লিভার সেলের মধ্যে ঢুকবে, এবং ঢুকে গিয়ে সে কি করবে? আমি বলেছিলাম রিপ্রোডাকশনের আগে সে গোলাকার হয়ে যাবে, তাহলে সাইজন্ট করবে, এবং সেকেন্ড টাইম যেটা তৈরি করবে তো সেটাই হচ্ছে মেরোজয়েট আর মেটাক্রিপ্টোজয়েট। সুতরাং এটাই হচ্ছে মেটাক্রিপ্টোজয়েট। ঠিক আছে? তো লিভার সেলের মধ্যে তাহলে যে মেরোজয়েট যেটা তৈরি হচ্ছে, তো এটাই হলো মেটাক্রিপ্টোজয়েট। তার মানে লিভার সেলকে এরা কিন্তু দুইবার অ্যাটাক করবে। লিভার সেলকে বলতে আই মিন লিভারের মধ্যে এদের লাইফ সাইকেল দুইবার সম্পন্ন হবে। একবার যেটা তৈরি হবে তো সেটা হচ্ছে ক্রিপ্টোজয়েট, আর সেকেন্ড টাইম যেটা তৈরি হবে তো সেটাই হলো মেটাক্রিপ্টোজয়েট। আর এই মেটাক্রিপ্টোজয়েটে কিন্তু লোহিত রক্তকণিকার মধ্যে প্রবেশ করবে। ঠিক আছে? দেখে এটুকু সবাই বুঝতে পেরেছে তো সাইজন্ট হতেই হবে। তারপরে সাইজন্ট আবার কি করবে? আবার এই যে ক্রিপ্টোজয়েট যেটা আবার লিভার সেলের মধ্যে ঢুকবে, আবার সাইজন্টে পরিণত হবে, এবং তারপরে আবার সেটা মেটাক্রিপ্টোজয়েটে পরিণত হবে। ঠিক আছে? এটুকু সবাই বুঝতে পেরেছে? অ্যাটাক করে, অত বেশি লিভার সেলকে অ্যাটাক করার এদের প্রয়োজন হয় না। সেই জন্য লিভারের খুব বেশি পরিমাণে কিন্তু ক্ষতি হয় না। মেনলি যেটা ক্ষতি হয় সেটা হচ্ছে আরবিসির, কিন্তু এদের লাইফ সাইকেল করার জন্য যার হেল্প লাগে তো সেটাই হলো লিভার বা আমাদের যকৃৎ। তাহলে দেখো এদের লিভার সাইকেলকে কিন্তু আমরা দুটো স্টেজে ভাগ করতে পারি। আমরা দেখলাম যে এদের কিন্তু লাইফ সাইকেল খুবই কিন্তু ক্রিটিক্যাল। তাহলে দেখো লিভার সেলের মধ্যে প্রধানত দুটো ঘটনা ঘটবে লিভারের মধ্যে। একটা হচ্ছে এক্ষেত্রে আমরা দেখছি যে ইনফেকশন হচ্ছে, তারপরে আমরা কি দেখব? প্রি এরিথ্রোসাইটিক স্টেজ। ঠিক আছে? তার মানে প্রি এরিথ্রোসাইটিক স্টেজ, তার মানে লোহিত কণিকাতে ঢোকার আগে একটা স্টেজ হবে। ঠিক আছে? প্রি এরিথ্রোসাইটিক স্টেজ। তাহলে প্রি এরিথ্রোসাইটিক স্টেজ একটা হবে, আর সেকেন্ড টাইম যখন অ্যাটাক করছে তো সেটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি অর এক্সো এরিথ্রোসাইটিক স্টেজ। ঠিক আছে? তাহলে লিভারের মধ্যে আমরা দুটো স্টেজ দেখতে পাচ্ছি, একটা প্রি এরিথ্রোসাইটিক আর একটা এক্সো এরিথ্রোসাইটিক। তো প্রি এরিথ্রোসাইটিক স্টেজের মধ্যে দিয়ে যেটা তৈরি হবে তো সেটা হচ্ছে ক্রিপ্টোজয়েট, আর এক্সো এরিথ্রোসাইটিক স্টেজের মধ্যে দিয়ে যেটা তৈরি হবে তো সেটাই হচ্ছে মেটাক্রিপ্টোজয়েট বা মেরোজয়েট। ঠিক আছে? তাহলে এবার একটুখানি ডিটেলসে দেখে নাও লিভারের মধ্যে কি ঘটনা ঘটে। দেখো প্রথমেই মশা যখন কামড়ায়, একটুখানি আগে লেখাটা দেখে নাও। তাহলে মশা যখন কামড়াচ্ছে তখন মস্কুইটো লালা রস থেকে স্পোরোজয়েট চলে আসে, এবং স্পোরোজয়েট তখন ব্লাড ভেসেলস এর মধ্যে চলে আসে, এবং ব্লাডের মধ্যে 30 মিনিট সে কিন্তু ঘোরাফেরা করবে। এবং তারপরে কি হবে? তারপরে সেটা লিভার সেলের মধ্যে ঢুকে যাবে, স্পোরোজয়েট রাউন্ডেড হয়ে যাবে, গোলাকার হয়ে যাবে, সাইজন্টে পরিণত হবে। সাইজন্টে যখন পড়বে তো তখনই সেটা সাইজোগনিতে যাবে, এবং সাইজোগনি করে যে টাইপের মেরোজয়েট তৈরি করবে তার নামই হচ্ছে ক্রিপ্টোজয়েট, বা একে অনেকে ট্রোফোজয়েটও বলে। ঠিক আছে? আচ্ছা, এখানটা আগে দেখে নাও। দেখো ম্যান অ্যাকোয়ার দ্য ইনফেকশন বাই বাইট অফ দ্য ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো কন্টেনিং দ্য ইনফেক্টিভ স্টেজ। তাহলে মশার ক্ষেত্রে যেটা ইনফেক্টিভ স্টেজ তো সেটাই হচ্ছে স্পোরোজয়েট। তো স্পোরোজয়েট প্রধানত এদের স্যালিভারি গ্ল্যান্ড বা লালা রসে থাকে। স্পোরোজয়েট ডিরেক্টলি ইন্ট্রোডিউসড ইনটু দ্য কিউটেনিয়াস ভেনিউলস অ্যান্ড এন্টার দ্য ব্লাড সার্কুলেশন। তাহলে প্রথমে স্কিনের মধ্যে যে সমস্ত ব্লাড ভেসেলস আছে তার মধ্যে প্রথমে স্পোরোজয়েট আসে, এবং তারপরে একদম আমাদের দেহের ভিতরে ইন্টারনাল ব্লাড ভাস্কুলার সিস্টেমের মধ্যে ধীরে ধীরে এটা চলে আসে। স্যালিভা অফ দ্য মস্কুইটো চেক দ্য ক্লটিং অফ ব্লাড। তার মানে মশা যখন আমাদের কামড়ায়, প্রধানত আমরা জানি যে ব্লাড প্রধানত কোনো ক্ষতস্থান যদি তৈরি হয় তাহলে ব্লাড সেই জায়গায় জমে যেতে পারে। তাহলে মশা যখনই পাংচার করছে কোনো ব্লাড ভেসেলসকে, তো সেই জায়গায় ব্লাড ভেসেলস এক্ষেত্রে ছিদ্র তৈরি হচ্ছে, এবং তার ফলে ওখানে রক্ত কিন্তু জমাট বেঁধে যাওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে কখনোই জমাট বাঁধে না, কারণ মশার যে স্যালিভা আছে সেই স্যালিভাতে অ্যান্টিকোয়াগুল্যান্ট পদার্থ থাকে, এবং তার ফলে ব্লাড কিন্তু জমাট বাঁধে না। সেই জন্য মশা মহানন্দে আমাদের রক্ত পান করতে পারে। তো স্পোরোজয়েট আর দ্য স্লিন্ডার অ্যান্ড দ্য স্পিন্ডল সেপেড উইথ ইটস এক্সটার্নাল কভারিং কল দ্য পেলিকেল। এই যে স্পোরোজয়েট আমরা যেটা দেখছি এটা কিন্তু স্পিন্ডল সেপেড, মানে এরকম নৌকার মতো, দুই দিকে প্রধানত ছুঁচালো থাকে আর মাঝখানটা প্রধানত মোটা থাকে। তো এটাই হচ্ছে স্পিন্ডল সেপেড, এবং এর বাইরে একটা এক্সটার্নাল কভারিং থাকে, তো তাকেই বলা হয় পেলিকেল। এবং এই যে সিকেল সেপেড যে স্পোরোজয়েট আছে, সিকেল সেপেড মানে কাস্তের মতো, মানে স্পিন্ডল সেপেড যে স্পোরোজয়েট আছে এটা প্রধানত ব্লাডের মধ্যে 30 মিনিট সার্কুলেট করবে, অ্যান্ড দেন গেট ইনটু দ্য লিভার
টু ইনভেড দ্য হেপাটিক সেল, তারপর সেটা লিভারের মধ্যে প্রবেশ করবে এবং লিভারের ইনভেড মানে কি হেপাটিক সেলের ভিতরে ঢুকে যাবে। হেয়ার দে মাল্টিপ্লাই আসেক্সুয়ালি, তা এরপরে এই স্পোরোজয়েট এই লিভার সেলের মধ্যে অযৌন জনন করে যে মানে যে পদ্ধতিতে অযৌন জনন করবে তো সেটাই হচ্ছে সাইজোগনি। তাহলে দেখো স্পোরোজয়ের ব্লাড ভেসেলসের মধ্যে 30 মিনিট সেটা মুভ করছে। তো এরপরে দেখো লিভার সেলের মধ্যে যখন ঢুকবে তাহলে প্রথম যে স্টেজ হবে তো সেটাই হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক স্টেজ। তো এক্ষেত্রে উইদিন দ্য 30 মিনিট দ্য স্পোরোজয়েড কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার ফ্রম দ্য ব্লাড। তারপরে তুমি কিন্তু আর স্পোরোজয়েডকে ব্লাডের মধ্যে দেখতে পাবে না, কারণ স্পোরোজয়েড অলরেডি লিভারের মধ্যে ঢুকে যায় এবং টু স্টার্ট ইটস লাইফ সাইকেল, তারপরে সে তার লাইফ সাইকেল সম্পন্ন করে। এই জায়গাতে দেখো সার্কামস্পোরোজয়েড প্রোটিন প্রেজেন্ট অন দ্য সারফেস অফ দ্য স্পোরোজয়েড। তো স্পোরোজয়েটের মধ্যে একটা স্পেশাল টাইপের প্রোটিন থাকে, তো তার নাম হচ্ছে সার্কামস্পোরোজয়েড প্রোটিন। এরা কেন লিভারকেই অ্যাটাক করে? কারণ স্পোরোজয়েটের মধ্যে তার মেমব্রেনের মধ্যে সার্কামস্পোরোজয়েড প্রোটিন থাকে এবং সেই সার্কামস্পোরোজয়েড প্রোটিনের রিসেপ্টর কিন্তু কেবলমাত্র লিভার সেলের মধ্যেই থাকে এবং সেই জন্যই প্রথমে স্পোরোজয়েড কিন্তু লিভার সেলের মধ্যে প্রবেশ করে। সেই জন্য বলছে যে সার্কামস্পোরোজয়েড প্রোটিন present on the surface of the sporozoid binds to receptor present on the hepatocyte and enters into it, মানে রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয় তখন রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিসের প্রভাবে এরা লিভার সেলের মধ্যে ঢুকে যায়। তারপরে কি হবে? দ্য স্পোরোজয়েট ইন দ্য লিভার সেল ইউজুয়ালি ওয়ান ইন ওয়ান সেল। তাহলে স্পোরোজয়েট প্রধানত একটা কোষের মধ্যে একটাই স্পোরোজয়েট থাকে, এরপরে বৃদ্ধি পাবে অ্যান্ড বিকাম দ্য অ্যামিবয়েড অ্যান্ড দ্য রাউন্ডেড, এবং তার ফলে সেটা সাইজন্টে পরিণত হবে। সাইজন্ট এরপরে অযৌন জনন করবে, তো তাকেই আমরা বলবো সাইজোগনি। অ্যান্ড দিস ফর্ম মেনি স্পিন্ডেল শেপেড মেরোজয়েট, আবার কিন্তু স্পিন্ডেল শেপেড ফর্মে তারা চলে আসছে। তাহলে প্রথমে গোলাকার হয়ে আসেক্সুয়াল রিপ্রোডাকশন করছে, আবার স্পিন্ডেল শেপের যে মেরোজয়েট তৈরি করছে, তো সেই মেরোজয়েটকে আমরা বলবো ক্রিপ্টোজয়েড। দেখো সাইজোগনি পদ্ধতিতে যে নতুন ইন্ডিভিজুয়াল তৈরি হয় তো তাকেই বলা হয় মেরোজয়েট। তাহলে এখানকার যে মেরোজয়েট তাকে ডিমার্কেশন করার জন্য তারা আলাদা একটা নাম দেয়া হচ্ছে, তো তাকেই আমরা বলবো ক্রিপ্টোজয়েট। এর মধ্যে কিন্তু একটাই নিউক্লিয়াস থাকে। নাম্বার অফ দ্য ক্রিপ্টোজয়েড পার সেল ভ্যারিজ ফ্রম 1000 টু সেভারাল থাউজেন্ড। কোন একটা পার্টিকুলার সেলে মানে হাজারটা থাকতে পারে অথবা হাজারটার বেশি থাকতে পারে। দে আর লিবারেটেড হোয়েন লিভার সেল বার্স্ট। তাহলে এই যে ক্রিপ্টোজয়েট এটা রিলিজ হবে, এটা কিন্তু এক রকমের মেরোজয়েট যেটা আসেক্সুয়াল রিপ্রোডাকশন বা সাইজোগনি পদ্ধতিতে তৈরি হয়েছে। তাহলে এরা কিন্তু এখানে রিলিজ হবে। ডিউরিং দিস স্টেজ দ্য ব্লাড রিমেইন স্টেরাইল অ্যান্ড দেয়ার ইনকিউলেশন ডাজ নট প্রডিউস এনি ইনফেকশন। তাহলে এই স্টেজে কিন্তু ব্লাডের মধ্যে আমরা আর কোনো ফর্ম আমরা দেখতে পাবো না। যখন লিভারের মধ্যে এরা করছে তখন ব্লাড টেস্ট করলে কিন্তু তুমি কিন্তু এই প্যাথোজেনকে তুমি পাবে না। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। সুতরাং প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। এরপরে দেখো এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি দিস ক্রিপ্টোজয়েট, এরপরে যে ক্রিপ্টোজয়েট যেটা তৈরি হলো এই ক্রিপ্টোজয়েট এগেন এন্টার ইনটু দ্য ফ্রেশ লিভার সেল। আবার নতুন লিভার সেলের মধ্যে তারা প্রবেশ করবে, বিকাম রাউন্ডেড, আবার গোলাকার হয়ে যাবে এবং আবার তারা সাইজন্টে পরিণত হবে। এরপরে কি হবে? সাইজন্ট ডিভাইড সেকেন্ড আসেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে সেকেন্ড আসেক্সুয়াল রিপ্রোডাকশন কখন হবে? এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনিতে। এবং সেকেন্ড অযৌন জনন পদ্ধতিতে তো এরা যেটা তৈরি করবে দিস ফর্ম দ্য মেনি মেরোজয়েট। তাহলে সাইজন থেকে আসেক্সুয়াল রিপ্রোডাকশন পদ্ধতিতে যেটা তৈরি হবে তো সেটাই হচ্ছে মেরোজয়েট। এবং এক্ষেত্রে যে মেরোজয়েট যে নাম দেওয়া হয়েছে তো সেই মেরোজয়েটকে আমরা বলবো মেটাক্রিপ্টো মেরোজয়েট বা তাকে মেটাক্রিপ্টোজয়েট বলে। তাহলে মেরোজয়েট ইন দ্য সেকেন্ড জেনারেশন, ফার্স্ট জেনারেশনের মেরোজয়েটকে আমরা বলছিলাম ক্রিপ্টোজয়েট, আর সেকেন্ড জেনারেশনের যে মেরোজয়েট যেটা এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনিতে তৈরি হয় তো তাকেই আমরা বলবো মেটাক্রিপ্টোজয়েট। সুতরাং এটাই হচ্ছে এদের লিভার স্টেজ। এরপরে যেটা শুরু হবে তো সেটা হচ্ছে আরবিসি স্টেজ। তাহলে দেখো এই জায়গাতে যে মেটাক্রিপ্টোজয়েট যেগুলো তৈরি হলো, মানে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনিতে যে মেটাক্রিপ্টোজয়েট যেগুলো তৈরি হলো, এই মেটাক্রিপ্টোজয়েটগুলো কিন্তু আবার দুই ধরনের হবে। যেগুলো ছোট ছোট হবে এবং মোর নিউমোরাস আর দ্য মাইক্রো মেটাক্রিপ্টোজয়েট। আবার বলছি যে মেটাক্রিপ্টোজয়েট যেগুলো তৈরি হলো সেগুলো আবার দুই ধরনের হবে। ছোট এবং অনেক বেশি যে মেটাক্রিপ্টো মেরোজয়েট যেগুলো তৈরি হয় তো তাকেই আমরা বলবো মাইক্রো মেটাক্রিপ্টোজয়েট, এবং এরাই প্রকৃতপক্ষে লোহিত কণিকার মধ্যে প্রবেশ করে টু স্টার্ট দ্য এরিথ্রোসাইটিক স্টেজ। তাহলে সমস্ত মেটাক্রিপ্টোজয়েট কিন্তু আরবিসির মধ্যে প্রবেশ করবে না। যেগুলো ছোট ছোট মেটাক্রিপ্টোজয়েট বা মেটাক্রিপ্টো মেরোজয়েট, যেটাই মেটাক্রিপ্টোজয়েট সেটাই কিন্তু মেটাক্রিপ্টো মেরোজয়েট, কারণ এটা তো মেরোজয়েট। আবার যেটা ক্রিপ্টোজয়েট তো তাকেই আমরা ক্রিপ্টো মেরোজয়েটও আমরা বলতে পারি। তাহলে এই যে মেটাক্রিপ্টো মেরোজয়েট যেটা তৈরি হলো, যেগুলো ছোট ছোট তারাই লোহিত কণিকাকে অ্যাটাক করবে, আর যেগুলো বড়
এবং সেগুলো খুব কম সংখ্যক তৈরি হয়, তো তাকে আমরা বলবো ম্যাক্রোমেটাক্রিপ্টোজয়েড। দে ইনভেড এগেইন দ্য ফ্রেশ লিভার সেল অ্যান্ড ডাস কন্টিনিউ দ্য এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তারা আবার কিন্তু সেকেন্ড মানে প্রথমবার যখন ইনফেক্ট করছে তো তখনই তাকে আমরা বলবো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। তারপরে যতবার লিভার সেলকে অ্যাটাক করবে তো ততবার তাকে আমরা বলবো এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। ঠিক আছে, তাহলে যেগুলো ছোট ছোট যেগুলো মাইক্রোমেটাক্রিপ্টোজয়েড সেগুলোই কিন্তু প্রকৃতপক্ষে মানে লোহিত কণিকাকে অ্যাটাক করে। দ্য টু স্টেপস আর কল্ড দ্য প্রি এরিথ্রোসাইটিক স্টেজ, অর্থাৎ এই যে দুটো স্টেজ তো একেই আমরা বলবো প্রি এরিথ্রোসাইটিক স্টেজ। প্রধানত 10 থেকে 12 দিনের মধ্যে প্রধানত এই স্টেজ সম্পন্ন হয়, অর্থাৎ লিভার সেলের মধ্যে স্পোরোজয়েড ঢুকে যাওয়ার 10 থেকে 12 দিনের মধ্যে এই মেটাক্রিপ্টোজয়েডগুলো তৈরি হবে, হুইচ কনস্টিটিউট দ্য ইনকিউবেশন পিরিয়ড। মানে যতদিন লিভার সাইকেল চলবে ততদিন পর্যন্ত ম্যালেরিয়া রোগের ইনকিউবেশন পিরিয়ড চলবে, মানে ততদিন পর্যন্ত কোনো রকম ডিজিজ সিমটমস দেখা যাবে না। As only few hepatocyte cell are infected by the plasmodium, কেবলমাত্র কিছু সংখ্যক যেহেতু হেপাটোসাইটিক সেল প্লাসমোডিয়ামের ক্ষেত্রে মানে প্লাসমোডিয়াম ভাইভ্যাক্সের ক্ষেত্রে কিছু মাত্র হেপাটোসাইট সেল বা লিভার সেল যেহেতু এফেক্টেড হয়, সো লিটল অর নো হেপাটিক ড্যামেজ ডাস নট অকার ইন ম্যালেরিয়া। সেই জন্য ম্যালেরিয়া রোগের লিভারের কিন্তু অত বেশি ক্ষতি হয় না। এবং এই জায়গাতে আচ্ছা এটা আমি পরে আসছে, এখন গুলিয়ে যাবে, ঠিক আছে। সুতরাং আমরা কিভাবে মেটাক্রিপ্টোজয়েড তৈরি হয় আমরা দেখলাম, বলে এই পর্যন্ত। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লোহিত কণিকার মধ্যে এরা কিভাবে লাইফ সাইকেল সম্পন্ন করবে। তো লোহিত কণিকার মধ্যে এরা যে স্টেজ দেখাবে তো তাকেই বলে এরিথ্রোসাইটিক সাইজোগনি। এদের আসেক্সুয়াল রিপ্রোডাকশন মানেই সাইজোগনি। তাহলে লোহিত কণিকার মধ্যে যেটা ঘটবে তো সেটাই হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। একটু আগে ছবিটা আমরা দেখে নেই এরিথ্রোসাইটিক সাইজোগনি, তারপরে আমরা টোটাল বিষয়টা দেখব। দেখো লিভার যে মেরোজয়েড যেটা ছিল মানে মেটাক্রিপ্টোজয়েড যেটা ছিল সেটা লোহিত কণিকার মধ্যে ঢুকে গেল। ঢুকে গিয়ে তারপরে কি হবে, লোহিত কণিকার মধ্যে একটা প্যারাসাইটোট্রোফাস ভ্যাকুয়াল ইন দ্য আরবিসি। লোহিত কণিকার মধ্যে একটা স্পেশাল টাইপের ভ্যাকুয়াল এরা তৈরি করবে, তো তাকেই বলা হয় মানে ট্রোপাস ভ্যাকুয়াল আরবিসির মধ্যে তৈরি করবে। এবং এর ভিতরে আমরা মেরোজয়েডকে দেখতে পাচ্ছি। এবং মেরোজয়েড এখানে একটা স্টেজে চলে আসে, তো তার নাম হচ্ছে সিগনেট রিং স্টেজ। সিগনেট রিং স্টেজ এটাকে অনেকটা আংটির মতো দেখতে লাগে। এদের নিউক্লিয়াস একটা দিকে চলে যায় এবং বাকি অংশটা এরকম ভাবে থাকে, সেই জন্য একে অনেকটা আংটির মতো দেখতে লাগে। তো এটাই হচ্ছে সিগনেট রিং স্টেজ। এছাড়া আরো বিভিন্ন রকমের স্টেজ আমরা দেখতে পাই, তাহলে আরেকটুখানি ডিটেলসে আমরা ছবিটা দেখি তাহলে বুঝতে পারবো। সিগনেট রিং স্টেজ হওয়ার পরে এরপরে এই সিগনেট রিং স্টেজ আমি বলেছিলাম আসেক্সুয়াল রিপ্রোডাকশন হওয়ার আগে তাকে কিন্তু সাইজন্টে পরিণত হতেই হবে। তাহলে সিগনেট রিং স্টেজ যখন আছে এরপরে এটা আবার সাইজন্টে পরিণত হয়। দেখো এটা আবার কি হচ্ছে, গোলাকার। এতক্ষণ পর্যন্ত যেটা রিং এর মতো ছিল এখন সেটা গোলাকার হয়ে গেল, তার মধ্যে নিউক্লিয়াস আছে, তার মধ্যে ভ্যাকুয়াল আছে। সুতরাং এটা যাতে পরিণত হয় তো তার নাম হচ্ছে সাইজন্ট। এবং সাইজন্ট এবার কি করবে, সাইজোগনি করবে। এবং সাইজোগনি করে যেটা তৈরি করবে সেটা হচ্ছে লোহিত কণিকার মেরোজয়েড। আসেক্সুয়াল রিপ্রোডাকশনে যেটা তৈরি হবে তো সেটাই হচ্ছে মেরোজয়েড। তো এই যে মেরোজয়েড যেটা তৈরি হবে তাকেই আমরা বলবো আরবিসি মেরোজয়েড। তাহলে প্রথমে সিগনেট রিং স্টেজ করবে এবং তারপরে মানে লিভার মেরোজয়েড প্রথমে সিগনেট রিং এ যাবে এবং তারপরে সেখান থেকে আরবিসি মেরোজয়েড তৈরি হবে। এরপরে কি হবে, আরবিসি মেরোজয়েড এরপরে কি করবে দেখো, এই যে আরবিসি মেরোজয়েড, তাহলে টোটাল বিষয়টা একবার দেখে নাও, মানে তারপরে কি হবে দেখাচ্ছি দেখো। তাহলে এই যে মেটাক্রিপ্টোজয়েড যেটা লোহিত কণিকার মধ্যে ঢুকেছে, তাহলে লিভারের মধ্যে কি ছিল, মেটাক্রিপ্টোজয়েড। দেখো ব্লাডের মধ্যে দিয়ে এটা লোহিত রক্তকণিকার মধ্যে ঢুকে যায়, প্রথমে যে স্টেজ করছে তো এটাই হচ্ছে সিগনেট রিং স্টেজ। এবং সিগনেট রিং স্টেজ এবার সাইজন্টে পরিণত হয় এবং সাইজন্ট থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে আরবিসি মেরোজয়েড। এবং এই আরবিসি মেরোজয়েড আবার এক্ষেত্রে কিন্তু লোহিত কণিকা বিদীর্ণ করে বেরিয়ে আসে, মানে এটাকে রাপচার করে বেরিয়ে আসে। এবং এই যে মেরোজয়েড যেগুলো ছিল এই মেরোজয়েটের সঙ্গে আরবিসি মেরোজয়েটের সঙ্গে দুটো স্পেশাল টাইপের সেল বেরিয়ে আসে। দেখো লোহিত কণিকা মানে ব্ল্যাক কালারের লোহিত কণিকা, তো এই আরবিসির ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটা স্পেশাল টাইপের সেল, তো এটাই হচ্ছে মাইক্রো গ্যামেটোসাইট। এবং আরো একটা বড় সেল থাকে তো সেটাই হলো মেগা গ্যামেটোসাইট। তাহলে আরবিসির মধ্যে এরিথ্রোসাইটিক সাইজোগনির মধ্যে এরা 3 ধরনের সেল তৈরি করে। ম্যাক্সিমাম যে সেল তৈরি করবে তো সেটাই হচ্ছে মেরোজয়েট, এবং কিছু সংখ্যক মাইক্রো গ্যামেটোসাইট এবং কিছু সংখ্যক মেগা গ্যামেটোসাইট তৈরি করে। মশা যখন আমাদের রক্ত খায় তখন সে লোহিত রক্তকণিকাকে খায়, আরবিসিকে সে তখন খায় এবং রক্তের প্লাজমাকেও সে খায়।
এবং তার ফলে আরবিসি যুক্ত এই মাইক্রো এবং মেগা গ্যামেটোসাইট মশার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে ঢুকে যায় এবং এই মাইক্রো এবং মেগা গ্যামেটোসাইট থেকে পরবর্তীকালে এদের গ্যামেট তৈরি হয়। তাহলে গ্যামেট আলাদা এবং গ্যামেটোসাইট কিন্তু আলাদা। গ্যামেটোসাইট ইজ ফর্মড ইন আওয়ার বডি, হিউম্যান বডিতে গ্যামেটোসাইট তৈরি হয়, বাট গ্যামেট তৈরি হবে কিন্তু মস্কুইটো দেহের মধ্যে। তাহলে লোহিত কণিকার মধ্যে ব্লাড ভেসেলসের মধ্যে কি ঘটনা ঘটে এবার আমরা ডিটেলসে দেখব। এবং এই জায়গাতে দুটো টার্ম তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে শুফনার্স ডট এবং আরো একটা হলো হিমোজয়েন গ্র্যানিউলস। অ্যাকচুয়ালি এই যে মেরোজয়েড যেগুলো তৈরি হয়েছে এদের খাবার কিন্তু আমাদের লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিনকে এরা ভেঙে ফেলে এবং ভেঙে ফেলে বিষাক্ত একটা পদার্থ তৈরি করে, তো তার নামই হচ্ছে হিমোজয়েন। এবং এই হিমোজয়েন গ্র্যানিউলসগুলো যখন রিলিজড হয় লোহিত রক্তকণিকা থেকে প্লাজমার মধ্যে, তো এই হিমোজয়েন গ্র্যানিউলসগুলো কিন্তু প্রচণ্ড টক্সিক এবং সেই কারণের জন্যই আমাদের কাঁপুনি দিয়ে জ্বর আসে। এবং একবার মেরোজয়েড তৈরি করতে 48 আওয়ার্স সময় লাগে। মানে এই হিমোজয়েন গ্র্যানিউলস মানে একবার ধরা যাক এক্ষেত্রে আরবিসি এক্ষেত্রে রাপচার করলো, আবার 48 আওয়ার্স এই মেরোজয়েডগুলো আবার নতুন আরবিসিকে অ্যাটাক করবে, আবার সেখান থেকে আবার নতুন মেরোজয়েড তৈরি হতে আবার কিন্তু 48 আওয়ার্স সময় লাগবে। তাহলে একদম এক্স্যাক্ট 48 ঘন্টা পরে আবার সে একটা নতুন আরবিসিকে রাপচার করবে, আবার এক্ষেত্রে হিমোজয়েন গ্র্যানিউলস রিলিজড হবে প্লাজমাতে এবং তার ফলে আবার আমাদের কাঁপুনি দিয়ে জ্বর আসবে। সুতরাং এইরকম ভাবে প্রধানত এরা লাইফ সাইকেল সম্পন্ন করে এবং তার ফলে তার ক্ষতিটা মানে সাফার করে, মানুষ হচ্ছে ক্ষতিটা সাফার করে। হিমোজয়েন গ্র্যানিউলসগুলো রিলিজড হয় বলেই আমাদের কাঁপুনি দিয়ে জ্বর আসে। ঠিক আছে, তাহলে লোহিত কণিকার মধ্যে কোন কোন স্টেজ দেখলাম? মেটাক্রিপ্টোজয়েড যেটা লিভার থেকে এসেছিল সেটা সিগনেট রিংয়ে পরিণত হবে, তারপরে সেটা সাইজন্টে পরিণত হবে এবং তারপরে এই যে সাইজন্ট আছে এই সাইজন্ট এবার সেই সাইজন্ট এবার সাইজোগনি পদ্ধতিতে আরবিসি মেরোজয়েড তৈরি করবে এবং শুধুমাত্র আরবিসি মেরোজয়েড নয়, কিছু মাইক্রো এবং কিছু মেগা গ্যামেটোসাইটও কিন্তু আমাদের ব্লাড ভেসেল বা লোহিত রক্তকণিকার মধ্যে তৈরি হবে। ঠিক আছে, এবার এগুলোই আমরা ডিটেলসে দেখব, একটু দেখো। তাহলে আমরা দেখলাম যে লিভার মেরোজয়েড প্রধানত লোহিত রক্তকণিকার মধ্যে প্রবেশ করে। তো এক্ষেত্রে কি ঘটনাগুলো ঘটে আমরা একটু দেখে নিই। তাহলে দেখো এই জায়গাতে দেখো, দ্য মাইক্রো মেটাক্রিপ্টোজয়েড ফ্রম দ্য লিভার এন্টার্স ইনটু দ্য ব্লাড স্ট্রিম। তাহলে রক্তবাহের মধ্যে চলে এলো অ্যান্ড ইনভেড দ্য এরিথ্রোসাইট অর দ্য আরবিসি। তাহলে লোহিত কণিকার মধ্যে ঢুকে যায় এবং দে স্টার্ট এরিথ্রোসাইটিক সাইজোগনি এবং এই জায়গাতে এসে তারা কিন্তু তাদের আসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে সাইজোগনি শুরু করবে। লোহিত কণিকাকে কেন এরা অ্যাটাক করে? কারণ লোহিত কণিকার মধ্যে স্পেশাল টাইপের রিসেপ্টর থাকে, তার নাম হচ্ছে গ্লাইকোফোরিন রিসেপ্টর। ইট বাইন্ডস টু দ্য গ্লাইকোফোরিন রিসেপ্টর অন দ্য আরবিসি সারফেস and enter by endocytosis and are present in the parasitotrophus vacuole inside RBC. আরবিসির মধ্যে যে ভ্যাকুয়াল থাকে তো তাকে বলে প্যারাসাইটোট্রোফাস ভ্যাকুয়াল। তো সেই ভ্যাকুয়ালের ভিতরে গিয়ে এরা কিন্তু আশ্রয় নেয়, এরা শেল্টার নেয়। গ্লাইকোফোরিন রিসেপ্টর তাহলে আরবিসির মধ্যে থাকে এবং তার মধ্যে কিন্তু এই মেটাক্রিপ্টোজয়েডগুলো যুক্ত হয়। Soon this hepatic merozoite or the metacryptozoite become vacuolated. তাহলে দেখো এই যে লোহিত রক্তকণিকা আছে, লোহিত কণিকার মধ্যে আমরা স্পেশাল টাইপের ভ্যাকুয়াল দেখতে পাচ্ছি। তো এই ভ্যাকুয়ালকেই বলা হয় প্যারাসাইটোট্রোফাস ভ্যাকুয়াল। এর মধ্যে আমরা দেখছি যে মেরোজয়েড শেল্টার নিয়ে নিল, নেওয়ার পরে খুব দ্রুত এই মেরোজয়েডগুলো ভ্যাকুউলেটেড হয়ে যাবে। সুন দিস হেপাটিক মেরোজয়েড অর দ্য মেটাক্রিপ্টোজয়েড বিকাম ভ্যাকুউলেটেড অ্যান্ড দ্য ভ্যাকুয়াল পুশেস নিউক্লিয়াস অ্যাট ওয়ান সাইড। দেখো এর মধ্যে একটা নতুন ভ্যাকুয়াল তৈরি হলো, কোষ গহ্বর তৈরি হলো এবং তার ফলে এদের নিউক্লিয়াস একটা সাইডে সরে যায়। সেই কারণের জন্য মেটাক্রিপ্টোজয়েডকে একটা বা সো দ্য মেটাক্রিপ্টোজয়েড ট্রান্সফর্ম ইনটু আর্লি ট্রোফোজয়েড। তো একেই বলা হয় সিগনেট রিং স্টেজ। তাহলে এই মেটাক্রিপ্টোজয়েড এবার যাতে পরিণত হয় তো সেটাই হচ্ছে সিগনেট রিং, একে বলা হচ্ছে আর্লি ট্রোফোজয়েড। ঠিক আছে, লোহিত কণিকার মধ্যে যেটা তৈরি হয় তো সেটাই হচ্ছে ট্রোফোজয়েড, আর আরবিসির মধ্যে যেটা তৈরি হয় সেটা হচ্ছে মেরোজয়েড। তাহলে এক্ষেত্রে যে ট্রোফোজয়েড তৈরি হলো এই স্টেজকে আমরা বলবো সিগনেট রিং স্টেজ, containing the central vacuole with a peripheral rim of cytoplasm and a nucleus। তার মানে এদের কেন্দ্রে একটা ভ্যাকুয়াল থাকে আর পেরিফেরাল রিম অফ সাইটোপ্লাজম মানে কি? রিম অফ সাইটোপ্লাজম মানে যেমন কোনো কাগজের রিম। ঠিক আছে, আমরা অনেক সময় বিয়ে বাড়িতে দেখি যে একটা গোল রিম থেকে কাগজ হচ্ছে ছড়িয়ে দিল মানে টেবিলের মধ্যে। তো এখানেও সেরকম ভাবে সাইটোপ্লাজমের যে রিম আছে, গোল যে রিম আছে, সেই রিমটা এইভাবে থাকবে, তার কেন্দ্রে কিন্তু ভ্যাকুয়াল থাকবে এবং এই যে স্টেজ তো এটাই হচ্ছে সিগনেট রিং স্টেজ। এটা কেন ক্ষতিকর দেখো,
দিস ট্রোফোজয়েট ইজ দ্য ফিডিং স্টেজ অফ দ্য প্যারাসাইট। প্যারাসাইটকে তো খেতেই হবে, খাবার খেতে হবে, তাহলে এই যে সিগনেট রিং স্টেজ এটাই কিন্তু এই প্যারাসাইটের ফিডিং স্টেজ, মানে কিন্তু খাবার খায়। ইট ইনজেস্ট এ লার্জ পোর্শন অফ দ্য সাইটোপ্লাজম অফ দ্য আরবিসি ফর্মিং এ ভ্যাকুয়াল ইনটু হুইচ ইট সিক্রেট দ্য ডাইজেস্টিভ এনজাইম। তাহলে দেখো এটা প্রধানত ইট ইনজেস্ট এ লার্জ পোর্শন অফ সাইটোপ্লাজম অফ দ্য আরবিসি, তাহলে প্রধানত এই মানে আরবিসির সাইটোপ্লাজমকে এরা কিন্তু খাবার খেয়ে নেয় এবং সেটা ভ্যাকুয়ালের মধ্যে, এদের যে ফুড ভ্যাকুয়াল আছে, আমরা জানি যে ফুড ভ্যাকুয়ালের মধ্যে এরা ডাইজেশন করে। তো এই যে ভ্যাকুয়াল যেটা তৈরি করেছে কেন, কারণ খাবারের ডাইজেশন করার জন্য প্রধানত এই ভ্যাকুয়ালটা এরা তৈরি করে। এরপরে কি হবে, দ্য এনজাইম কজেস দ্য প্রোটিওলাইসিস অফ দ্য হিমোগ্লোবিন। তাহলে লোহিত কণিকা সাইটোপ্লাজমের মধ্যেই তো হিমোগ্লোবিন থাকবে, তো সেই হিমোগ্লোবিনকে এরা প্রোটিওলাইটিক মানে প্রোটিওলাইসিস মানে এনজাইমের সাহায্যে যেহেতু হিমোগ্লোবিন ভেঙে যায়, তো সেই জন্য একে আমরা বলবো প্রোটিওলাইসিস অফ দ্য হিমোগ্লোবিন হুইচ ব্রেকডাউন ইনটু ইটস প্রোটিন কম্পোনেন্ট অ্যান্ড দ্য হিমাটিন। দেখো সিগনেট রিং তাহলে কাকে অ্যাটাক করছে, আরবিসির যে সাইটোপ্লাজম আছে সেই সাইটোপ্লাজমকে খেয়ে নিচ্ছে এবং এই সাইটোপ্লাজমের সঙ্গে সঙ্গে হিমোগ্লোবিন কিন্তু তাদের ফুড ভ্যাকুয়ালের মধ্যে চলে আসছে এবং এই হিমোগ্লোবিন তখন ভেঙে দিচ্ছে কাকে, দুটো পোর্শনে ভেঙে দিচ্ছে, একটা প্রোটিনকে এবং আর একটা হিমাটিনকে। তাহলে প্রোটিন যেটা হিমোগ্লোবিনের যে প্রোটিন, এই প্রোটিনকে এরা খাবার হিসেবে গ্রহণ করছে, ফুড অফ দ্য ট্রোফোজয়েট মানে সিগনেট রিং। আর যেটা তৈরি হচ্ছে হিমাটিন এবং আয়রন পরফাইরিন, তো সেই হিমাটিন প্রধানত একটা টক্সিক মেটেরিয়াল পিগমেন্ট তৈরি করে, তো তার নামই কিন্তু হিমোজয়েন। তাহলে হিমোগ্লোবিনের হিমাটিন থেকে যেটা তৈরি হবে তো সেটাই হলো হিমোজয়েন। এই হিমোজয়েন কিন্তু প্রচন্ড ক্ষতিকর হয়। Protein is used as the food of the trophozoite, while unused hematine forms the toxic malarial pigment called the hemojoin. তাহলে এক্ষেত্রে এই টক্সিক মেটেরিয়াল তৈরি হয়, এর সঙ্গে সঙ্গে আয়রন পরফাইরিনও রিলিজড হয়। তাহলে এই টক্সিক যে হিমোজয়েন তৈরি হলো এটা কিন্তু একটা পিগমেন্ট, একটা রঞ্জক, এবং এক্ষেত্রে ইয়েলোইশ ব্রাউন পিগমেন্ট হবে। সুতরাং সিগনেট রিং স্টেজ থেকে অ্যাডাল্ট ট্রোফোজয়েট আর সাইজন পরে তৈরি হবে। নাও দ্য সিগনেট রিং স্টেজ গ্রোজ, এরপরে এই সিগনেট রিং স্টেজ খাবার খেয়ে 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 তার বৃদ্ধি পাবে অ্যান্ড বিকামস অ্যামিবয়েড, অ্যামিবয়েড আকার নেবে এবং রাউন্ডেড ফর্মে চলে আসবে, তো তাকেই আমরা বলবো সাইজন্ট। এবং এই সাইজন্টটা কিন্তু একটা ফুললি গ্রোন ট্রোফোজয়েট। লিভারের মধ্যে যেটা ছিল তার নাম মেরোজয়েট, লোহিত কণিকার মধ্যে যেটা থাকে তো তার নাম ট্রোফোজয়েট। এই ট্রোফোজয়েটের ডিফারেন্ট ফর্মে থাকতে পারে, সিগনেট রিং ফর্মে থাকতে পারে, গোলাকার ফর্মে থাকতে পারে। সিগনেট রিং মানে প্রাইমারি ট্রোফোজয়েট, আর গোলাকার যখন হয়ে যায় তো তখনই তাকে আমরা বলবো সাইজন্ট। এবং এই সাইজন্টে কিন্তু প্রকৃতপক্ষে ম্যাচিওর ট্রোফোজয়েট। এরপরে কি হবে দেখো, দিস সাইজন্ট অর দ্য লেট ট্রোফোজয়েট আন্ডারগো দ্য সাইজোগনি টু প্রডিউস 6 থেকে 30টা ডটার মেরোজয়েট মানে ডটার ট্রোফোজয়েট অ্যারেঞ্জড ইন দ্য ফর্ম অফ এ রোজেটি, এবং দিস ফর্ম ইজ নোন অ্যাজ এরিথ্রোসাইটিক মেরোজয়েট। ঠিক আছে, তাহলে প্রথমে ট্রোফোজয়েট আমরা তাকে বলছিলাম, এরপরে তাকে আমরা মেরোজয়েট বলছি। তাহলে দেখো এই জায়গাতে এই যে সিগনেট রিং আছে, এই যে নামগুলো পরপর মনে রাখাটাই একটু চাপের। তাহলে এই যে সিগনেট রিংসটা যে আছে, তো সিগনেট রিং স্টেজ প্রথমে সাইজন্টে পরিণত হচ্ছে, এটাই হচ্ছে ট্রোফোজয়েট, এখনো পর্যন্ত ট্রোফোজয়েট। এরপরে কি হবে, এরপরে যখন সাইজোগনি করবে তখন তারা মেরোজয়েটে পরিণত হবে এবং সেই মেরোজয়েটকে আমরা বলবো আরবিসি মেরোজয়েট। কিভাবে সজ্জিত আছে দেখো, কত সুন্দর ফুলের মতো এরা হচ্ছে সজ্জিত আছে, তো একেই আমরা বলবো রোজেটি স্টেজ। 6 থেকে 30টা ডটার মেরোজয়েট অফ দ্য আরবিসি অ্যারেঞ্জড ইন দ্য ফর্ম অফ দ্য রোজেটি, গোলাপ ফুলের পাপড়ির মতো এরা হচ্ছে সজ্জিত থাকে। দিস ফর্ম ইজ নোন অ্যাজ এরিথ্রোসাইটিক মেরোজয়েট। At this time, the small red eosinophilic granules appear in the host RBC. এবং এই সময় কিছু ইওসিনোফিলিক গ্র্যানিউল মানে কি, ইওসিন দিয়ে রং করলে তারা কালার নিয়ে নেবে, পিঙ্ক কালার নিয়ে নেবে, তো এটাই হচ্ছে শুফনার্স ডট। শুফনার্স ডট কিভাবে আসে এবং তার কাজ কি এখনো পর্যন্ত সেটা আবিষ্কৃত হয়নি। হিমোজয়েনের কি কাজ সেটা আবিষ্কার হয়েছে। তাহলে দেখো লোহিত রক্তকণিকার মধ্যে আমরা দেখতে পাবো ফুলের তোড়ার মতো রোজেটি ফর্মের আরবিসি মেরোজয়েট বা ট্রোফোজয়েট, এবং তার সঙ্গে সঙ্গে সুফনার্স ডট ছোট ছোট ইওসিনোফিলিক গ্র্যানিউলস দেখতে পাবো এবং হিমোজয়েন দেখতে পাবো। হিমোজয়েন কোথা থেকে ডেভেলপ করে আমরা জানি, বাট এই সুফনার্স ডট কোথা থেকে এলো এখনো পর্যন্ত সেটা জানা যায়নি। আরবিসি এর পরে কি হবে, দেন রাপচার টু রিলিজ দ্য ডটার মেরোজয়েট বা ডটার ট্রোফোজয়েটকে রিলিজ করবে অ্যান্ড দ্য ম্যালেরিয়াল টক্সিন দ্যাট ইজ দ্য হিমোজয়েন ইন দ্য ব্লাড। দিস কজ এ পার্সন টু ফিল দ্য চিল অ্যান্ড শিভারিং। যখনই এই হিমোজয়েন যখন এই প্লাজমার মধ্যে যখন রিলিজড হয় তখন একটা ব্যক্তির প্রচন্ড ঠান্ডা লাগে, চিল্ড হয়ে যায় এবং কাঁপুনি শুরু হয়, ফলোড বাই হাই টেম্পারেচার, অ্যান্ড দিস কন্ডিশন ইজ নোন অ্যাজ ম্যালেরিয়া।
তাহলে হিমোজয়েন যখন প্লাজমাতে যখন রিলিজড হয় তখন চিল, শিভারিং এবং হাই টেম্পারেচার এবং এই যে সিমটমস, তো একেই আমরা বলবো ম্যালেরিয়া। ডিউ টু রিপিটেড এরিথ্রোসাইটিক সাইজোগনে দিস কন্ডিশন রিপিটেড আফটার এভরি 48 আওয়ার্স, এবং সেই জন্যই 48 ঘন্টা অন্তর অন্তর প্রধানত জ্বর আসে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ডটার মেরোজয়েট ইজ ক্যাপেবল অফ ইনভেডিং এ নিউ আরবিসি অ্যান্ড রিপিটিং দ্য সাইকেল। এই যে মেরোজয়েট যেগুলো তৈরি হলো, মানে একদম তারা আবার নতুন আরবিসিকে অ্যাটাক করে আবার হিমোজয়েনকে রিলিজ করবে 48 ঘন্টা অন্তর অন্তর, এবং সেই জন্যই 48 আওয়ার্স ইন্টারভ্যালে প্রধানত জ্বর আসে। কখনো কখনো ইন্ট্রা এরিথ্রোসাইটিক লাইফ সাইকেল টেক্স 48 or 72 আওয়ার্স ডিপেন্ডিং আপন দ্য স্পিসিস। বিভিন্ন প্রজাতি টু প্রজাতি এটা হচ্ছে ভ্যারি করে জ্বর আসার সময়টা। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ক্ষেত্রে 48 ঘন্টা অন্তর অন্তর জ্বর আসে। দেখো আরবিসি মেরোজয়েড যেটা আছে সেটা প্রথমে সিগনেট রিং স্টেজে চলে আসবে, তারপরে সাইজন্টে পরিণত হবে, আবার মেরোজয়েডে পরিণত হবে। এই মেরোজয়েড আবার আরবিসি মেরোজয়েড আবার আরবিসিকে অ্যাটাক করবে, সিগনেট রিং আবার ট্রোফোজয়েড আবার মেরোজয়েডে পরিণত হবে। এই যে স্টেজটা এটা 48 ঘন্টা অন্তর অন্তর চলে, এবং যেহেতু এরা কন্টিনিউ করে এই স্টেজটা, সুতরাং প্রচুর পরিমাণে আরবিসি এক্ষেত্রে নষ্ট হয়ে যায়, এবং তার ফলে ম্যালেরিয়া রোগে কিন্তু অ্যানিমিয়াও কিন্তু দেখা যায়। এটাও কিন্তু একটা সিমটমস। দেখো দ্য লার্জ নাম্বার অফ দ্য মেরোজয়েড ফর্মড ক্যান ব্লক দ্য ক্যাপিলারিজ, এবং এই যে মেরোজয়েড যেটা তৈরি হচ্ছে সেটা রক্ত জালককে সেটা বন্ধ করে দেয়, এবং তার ফলে মাথার যন্ত্রণা হয়, রেনাল ফেলিওর হতে পারে, হার্ট ফেল হতে পারে, সেরিব্রাল ড্যামেজ হতে পারে। পারসিস্টেন্ট ম্যালেরিয়াল ফিভার কজ দ্য অ্যাকিউট অ্যানিমিয়া। যদি এরকমভাবে এই ম্যালেরিয়াল ফিভারের যদি কোনো রকম আমরা ট্রিটমেন্ট যদি না করি, তাহলে অ্যাকিউট ম্যালেরিয়া হতে পারে, দীর্ঘদিন ধরে পার্সন ম্যালেরিয়া রোগে সাফার করতে পারে। পেশেন্ট বিকাম দ্য পেল, তখন তার কালার বিবর্ণ হয়ে যায় ডিউ টু দ্য ডিপোজিশন অফ দ্য হিমোজয়েন ইন দ্য স্প্লিন, লিভার অ্যান্ড আন্ডার দ্য স্কিন, এবং এরকমভাবে এদের এরিথ্রোসাইটিক সাইজোগনে সম্পন্ন হয়। দ্য মেরোজয়েট এগেন এন্টার্স ইন্টু দ্য ফ্রেশ আরবিসি অ্যান্ড রিপিট দিস সাইকেল। আফটার রিপিটেড এরিথ্রোসাইটিক সাইজোগনে a huge number of the merozoite are produced and destroy the numerous RBC. আফটার এ সিরিজ অফ এরিথ্রোসাইটিক সাইকেল, মানে অনেকবার এরিথ্রোসাইটিক সাইকেল করার পরে হঠাৎ করে কিছু মেরোজয়েট আফটার এন্টারিং ইনটু দ্য আরবিসি ইনস্টিড অফ ডেভেলপিং ট্রোফোজয়েট তখন তারা আর তৈরি করছে না, দে ট্রান্সফর্ম ইনটু দ্য গ্যামেটোসাইট। তাহলে দেখো কিছু সাইকেল কমপ্লিট করার পরে, মানে প্রথম সাইকেলেই কিন্তু এটা করবে না, বেশ কয়েকবার কমপ্লিট করবে, বেশ কতগুলো লোহিত রক্তকণিকাকে তারা নষ্ট করবে, তারপরে কিছু কিছু ক্ষেত্রে আরবিসি মেরোজয়েট থেকে তখন আর নতুন মেরোজয়েট তৈরি হবে না, যেটা তৈরি করবে তো সেটাই হচ্ছে গ্যামেটোসাইট। তাহলে দেখো আরবিসি মেরোজয়েট এটা আরবিসিকে অ্যাটাক করতে পারে, সাইজন্ট এবং মেরোজয়েট তৈরি করতে পারে, বেশ কয়েকবার এই সাইকেলটা সম্পন্ন হবে, তারপরে এক সময় কি হবে আরবিসিকে অ্যাটাক করে তখন এরা গ্যামেটোসাইট তৈরি করবে, এবং এই গ্যামেটোসাইটই কিন্তু সেক্সুয়াল ফর্ম। গ্যামেটোসাইট হচ্ছে রাউন্ডেড ইন শেপ এক্সেপ্ট ইন দ্য প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম হুইচ ইজ ক্রিসেন্ট অর দ্য ব্যানানা শেপেড। তাহলে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ক্ষেত্রে এই যে গ্যামেটোসাইট যেটা তৈরি হলো সেটা গোলাকার, কিন্তু প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের ক্ষেত্রে এটা কিন্তু অনেকটা চাঁদের মতো দেখতে লাগে, ক্রিসেন্ট শেপেড। আমি তোমাদের দেখাবো ছবির সাহায্যে, সেটাকে দেখাবো, ঠিক আছে। তাহলে এই গ্যামেটোসাইট যেটা মানুষের দেহ থেকে যেটা মসকুইটো পিক আপ করে, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের ক্ষেত্রে এটা কিন্তু ক্রিসেন্ট শেপেড, মানে অর্ধ চাঁদের মতো এটাকে দেখতে লাগে, ঠিক আছে। গ্যামেটোসাইট নাইদার কজ দ্য ডিজিজ অর এনি ইলনেস বাট প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ট্রান্সমিশন অফ দ্য ডিজিজ। এই যে গ্যামেটোসাইট যেটা তৈরি হলো এটা প্রধানত প্রচুর অসুস্থ করে না, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিজিজ ট্রান্সমিশনে। কেন? কারণ গ্যামেটোসাইট আর দ্য ইনফেক্টিভ ফর্ম অফ দ্য মসকুইটো প্রধানত মানুষের দেহ থেকে এই গ্যামেটোসাইটকেই পিক আপ করে, অ্যান্ড দে আর ক্যাপেবল অফ ট্রান্সমিশন হোয়েন ম্যাচিওর, ভায়াবল অ্যান্ড প্রেজেন্ট ইন সাফিসিয়েন্ট কোয়ান্টিটি, ঠিক আছে। এবং গ্যামেটোসাইট শো দ্য সেক্সুয়াল ডাইমরফিজম বিং দ্য টু টাইপ, একটা হচ্ছে মেল গ্যামেটোসাইট আর একটা ফিমেল গ্যামেটোসাইট, ঠিক আছে। দেখো তাহলে এরপরে আমরা যেটা দেখবো তো সেটাই হচ্ছে সেক্সুয়াল ডাইমরফিজম। কার সেক্সুয়াল ডাইমরফিজম? গ্যামেটোসাইটের সেক্সুয়াল ডাইমরফিজম। দেখো এক্ষেত্রে প্রধানত দুই ধরনের গ্যামেটোসাইট তৈরি হবে, এটা কিন্তু লোহিত কণিকার মধ্যেই তৈরি হচ্ছে। তো এই যে আরবিসি আছে, দেখো ডাম্বেল শেপেড আরবিসি আমরা দেখতে পাচ্ছি, তো এই জায়গাতে দেখো দুই ধরনের গ্যামেটোসাইট প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ক্ষেত্রে আমরা দেখছি, ঠিক আছে, একটা মেল গ্যামেটোসাইট আর একটা ফিমেল গ্যামেটোসাইট। তো লোহিত কণিকায় যে আরবিসি আছে, গ্রিন কালারের ডাম্বেল শেপেড আরবিসি আছে, এবং তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে গ্যামেটোসাইট হুইচ ইজ গোলাকার, ঠিক আছে। তো মাইক্রো গ্যামেটোসাইট অ্যান্ড দ্য স্মলার ইন নাম্বার, মাইক্রো গ্যামেটোসাইট খুব ছোট হবে, এবং আরবিসির মধ্যে প্রধানত এর সংখ্যাও কিন্তু কম হবে। সেন্ট্রালি লোকেটেড নিউক্লিয়াসের কেন্দ্রে নিউক্লিয়াস থাকবে এবং ক্লিয়ার সাইটোপ্লাজম দেখা যাবে, এবং এর সাইজ কিন্তু ছোট হবে। ক্লিয়ার সাইটোপ্লাজম, কোনো সাইটোপ্লাজমে কোনো দানা নেই।
আর ফিমেল যে গ্যামেটোসাইট তো সেটাই হচ্ছে মেগা গ্যামেটোসাইট এবং ম্যাক্সিমাম নাম্বার তৈরি হয়। তার মানে মাইক্রো গ্যামেটোসাইটের সংখ্যা কম হয় কিন্তু মেগা গ্যামেটোসাইটের সংখ্যা বেশি হয় এবং এক্সেন্ট্রিক নিউক্লিয়াস মানে নিউক্লিয়াস একটা প্রান্তের দিকে সরে যায় এবং তার সঙ্গে সঙ্গে ডেন্স সাইটোপ্লাজম থাকে, অর্থাৎ সাইটোপ্লাজম অনেক ঘন হয় এবং প্রচুর গ্র্যানিউলস দেখা যায়। তাহলে গ্র্যানিউলেটেড যে গ্যামেটোসাইট তো সেটাই কিন্তু ফিমেল গ্যামেটোসাইট। ঠিক আছে, তো এটা হচ্ছে আরবিসি লোহিত কণিকা। যেহেতু বড় হয়ে গেছে তার মানে ডাম্বেলের এই জায়গাটা দেখো রাউন্ডেড হয়ে গেছে। ঠিক আছে, তখন লোহিত রক্তকণিকা এই যে বাইরের দিকে তার শেপ, তারও কিন্তু শেপ চেঞ্জ হয়ে যায় যেখানে ফিমেল গ্যামেটোসাইট থাকবে। গ্যামেটোসাইট ডু নট ডিভাইড, গ্যামেটোসাইট কিন্তু কখনোই বিভাজিত হয় না, বাট রিমেইন অ্যাজ ইন্ট্রাসেলুলার প্যারাসাইট উইদিন দেয়ার হোস্ট আরবিসি। যেহেতু লোহিত কণিকার মধ্যে এরা অবস্থান করছে তার মানে অবভিয়াসলি এটা কিন্তু ইন্ট্রাসেলুলার সেলের ভিতরে থাকবে। আইদার দে ডাই, হয় তারা মারা যেতে পারে, অথবা যদি মস্কুইটো যদি কামড়ায় তাহলে সেটা কিন্তু মস্কুইটোর দেহের মধ্যে যদি চলে যায় তখন কিন্তু এরা বেঁচে থাকবে। আদারওয়াইজ মানুষের দেহতে যদি এরা থেকে যায় এরা কিন্তু মারা যাবে। ঠিক আছে, কেন? কারণ তাদের লাইফ সাইকেল ফার্দার প্রসেস করার জন্য টেম্পারেচারের ভ্যারিয়েশন দরকার হয়, যেটা ওয়ার্ম ব্লাডেড এনিম্যালের ক্ষেত্রে যেটা পসিবল নয়। ঠিক আছে, প্রথমে একটা ছবিটা দেখে নাও, তারপরে বুঝতে পারবে। ঠিক আছে, তো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এদের যে বডি ওয়াল, তাহলে এটাই হচ্ছে এদের বডি ওয়াল। তো এই জায়গাটা যেটা আছে তো সেটা হচ্ছে বডি ওয়াল। ছবিটা খুব ভালো করে বুঝবে, হ্যাঁ, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। এবং বডি ওয়াল মানেই হিমোসিল থাকবে, মানে ব্লাড থাকবে এই জায়গাতে। আর এটা হচ্ছে এদের ডাইজেস্টিভ সিস্টেম, এই যে ব্লু কালারের যেটা আছে তো এটাই হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। আর ডাইজেস্টিভ সিস্টেমের এটা হচ্ছে একদম আউটার ওয়াল, মানে স্টোম্যাকের একদম এটা হচ্ছে আউটার ওয়াল, আর স্টোম্যাকের এটা হলো ইনার ওয়াল। আগে ভালো করে বুঝে নাও। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি তো সেটাই হচ্ছে বডি ওয়াল, আর এটা ডাইজেস্টিভ সিস্টেমের একটা পার্ট, তো সেটাই হচ্ছে স্টোম্যাক। এবং স্টোম্যাকের এটা হলো আউটার ওয়াল, আর এটা হলো স্টোম্যাকের ইনার ওয়াল, মানে ভিতরের দিকের দেওয়াল। তাহলে দেখো গ্যামেটোসাইট যেটা আছে লোহিত কণিকার মধ্যে বাইরের দিকে এই যে কালো কালার আছে তো এটাই হচ্ছে লোহিত কণিকা। এই লোহিত কণিকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুটো গ্যামেটোসাইট ঢুকে গেছে, গ্যামেটোসাইট ইন দা আরবিসি। তো একটা এই যে বড় আর একটা হচ্ছে ছোট। এরপরে কি হবে, যখন স্টোম্যাকের ভিতরে ঢুকে যাবে তাহলে স্টোম্যাকের দেখো এটা হচ্ছে ক্যাভিটি, ইন্টারনাল ক্যাভিটির মধ্যে যখন থাকবে, গহ্বরের মধ্যে যখন স্টোম্যাকের থাকবে, আরবিসি ওয়াল ভেদ করে এই দুটো গ্যামেটোসাইট বেরিয়ে চলে আসছে। তাহলে কে কে বেরিয়ে আসছে? ম্যাক্রো গ্যামেটোসাইট আর মাইক্রো গ্যামেটোসাইট বেরিয়ে চলে আসছে। আসার পরে মস্কুইটো দেহের মধ্যে আমি বলেছিলাম যে গ্যামেটোগনি আর স্পোরোগনি এই দুটো স্টেজ ঘটবে। তাহলে মস্কুইটোর স্টোম্যাকের ভিতরে কি ঘটছে দেখো, এই যে ম্যাক্রো যে গ্যামেটোসাইট আছে এই ম্যাক্রো গ্যামেটোসাইটের মধ্যে একটা কোন লাইক স্ট্রাকচার তৈরি হচ্ছে। তো এটাই হচ্ছে প্রধানত ফিমেল গ্যামেট, বলছে ডিরেক্টলি ডেভেলপ ইনটু দ্য ফিমেল গ্যামেট। এই যে ম্যাক্রো গ্যামেটোসাইট আছে এই ম্যাক্রো গ্যামেটোসাইট এবার গ্যামেটে পরিণত হচ্ছে, ডিরেক্টলি চেঞ্জ হয়ে যাচ্ছে শেপ। এটা আগে সার্কুলার ছিল কিন্তু এই জায়গাতে একটা এরকম স্ট্রাকচার তৈরি হচ্ছে, একে বলে কোন অফ রিসেপশন। কোন অফ রিসেপশন তৈরি হয়ে যাওয়া মানেই কিন্তু সে সরাসরি ম্যাক্রো গ্যামেটোসাইট কিন্তু ফিমেল গ্যামেটে পরিণত হয়। আর এই যে মাইক্রো গ্যামেটোসাইট আছে এই মাইক্রো গ্যামেটোসাইট কিন্তু সরাসরি কিন্তু মেল গ্যামেটে পরিণত হবে না। অ্যাকচুয়ালি এর নিউক্লিয়াসের ডিভিশন ঘটবে এবং তার ফলে অসংখ্য এরকম নিউক্লিয়াস তৈরি হবে পেরিফেরির দিকে। তারপরে কি হবে, এই যে গ্যামেটোসাইট আছে তার চারদিকে একটা ফ্ল্যাজেলেটেড স্ট্রাকচার তৈরি করবে, অর্থাৎ একটা নিউক্লিয়াস এবং তার প্লাজমা মেমব্রেন দিয়ে এরকম এরকম টাইপের স্ট্রাকচার তৈরি করবে, একে বলে এক্স ফ্ল্যাজেলেশন। অনেকগুলো ফ্ল্যাজেলের মতো গঠন তৈরি করবে এবং প্রত্যেকটা অংশ ব্রেকআপ করবে এবং প্রত্যেকটা অংশ ব্রেক করে একাধিক মেল গ্যামেট তৈরি করবে। সুতরাং ম্যাক্রো গ্যামেটোসাইট থেকে একটাই ফিমেল গ্যামেট তৈরি হবে, কিন্তু মাইক্রো গ্যামেটোসাইট থেকে একাধিক মেল গ্যামেট তৈরি হবে। ফিমেল গ্যামেট যেখানে ডিরেক্টলি তৈরি হবে, মেল গ্যামেট সেখানে ডিভিশনের মধ্য দিয়ে ইনডাইরেক্টলি সেটা তৈরি হবে। তাহলে একটা মেল গ্যামেট এই কোন অফ রিসেপশন দিয়ে এরা প্রধানত এর মধ্যে ঢুকে যাচ্ছে, মানে ফিমেল গ্যামেটের মধ্যে ঢুকে যাচ্ছে এবং তার ফলে যেটা তৈরি হচ্ছে তো সেটাই হলো জাইগোট। এবং এই যে জাইগোট যেটা তৈরি হয়েছে, এই যে জাইগোট আছে এই জাইগোট এবার ইনার ওয়াল ভেদ করে যাচ্ছে। দেখো ইনার ওয়াল রাপচার করে এই দুটো ওয়ালের মাঝখানে এই যে আউটার ওয়ালে চলে আসছে, মানে বাইরের পর্দা ভেদ করে কোথায় চলে আসছে, ভিতরের পর্দা ভেদ করে সেটা বাইরের পর্দাতে চলে আসছে। বাইরের পর্দাতে এসে
এই রকম টাইপের একটা স্ট্রাকচার তৈরি করছে এবং এই স্ট্রাকচারের ভিতরে শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে জাইগোটের, তো তাকেই আমরা বলবো উওসিস্ট। আমাদের যেমন জাইগোটের থেকে প্রথমে হচ্ছে ক্লিভেজ পদ্ধতিতে মরুলা তৈরি হবে, ব্লাস্টুলা, গ্যাস্টুলা, কিন্তু এদের ক্ষেত্রে জাইগোট থেকে কি তৈরি হচ্ছে, প্রথমে উসিস্ট তৈরি হচ্ছে। তারপরে এই উসিস্ট থেকে দেখো যেটা তৈরি হচ্ছে তো সেটাই হচ্ছে স্পুরোব্লাস্ট। স্পুরোব্লাস্ট থেকে যেটা তৈরি হবে তো সেটাই হচ্ছে স্পুরোজয়েট। এবং এই আউটার ওয়াল ভেদ করে স্পোরোজয়েডগুলো চলে এলো। তাহলে কোথায় চলে আসবে স্পোরোজয়েডগুলো? হিমোসিলে চলে আসবে, এদের লালারসে চলে আসবে এবং লালারসের সঙ্গে প্রধানত স্যালিভারি গ্ল্যান্ডের কানেকশন থাকবে। তাহলে এই যে স্পোরোজয়েড যেগুলো আছে হিমোসিল থেকে, এবার সেই স্পোরোজয়েডগুলো লালারসে চলে আসবে এবং লালারসে এসে মস্কুইটো যখন কামড়াবে তখন সেই স্পোরোজয়েডগুলো মানুষকে তখন অ্যাটাক করবে এবং এরকমভাবে এরা এদের সেক্সুয়াল সাইকেল সম্পন্ন করে। ঠিক আছে, তাহলে একটুখানি ডিটেলসে দেখে নাও লেখাটা, খুব ইম্পর্টেন্ট। এটা অনেকটা আমাদের বুঝতে অনেক সময় অসুবিধা হয়। তাহলে মস্কুইটো সাইকেল আমরা দেখব, তো মস্কুইটো সাইকেলে কি হচ্ছে আমরা দেখে নিই। দেখো এইবার দেখো বলছে যে লাইক দ্য, আচ্ছা, ইন মোস্ট অফ দ্য প্রোটোজোয়ান্স, আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট অংশ আছে দেখো, ইন মোস্ট প্রোটোজোয়ান্স দ্য রিডাকশন ডিভিশন অকার্স ডিউরিং ফরমেশন অফ গ্যামেট। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রোটোজোয়ারা কিন্তু ডিপ্লয়েড হয় এবং গ্যামেট তৈরি হওয়ার জন্য তাদের কিন্তু মিওসিস সেল ডিভিশন ঘটে। Thus, only the gametes are haploid while the zygote and the other stages are diploid. তাহলে প্রোটোজোয়ার ক্ষেত্রে সমস্ত স্টেজ কিন্তু ডিপ্লয়েড হবে, কেবলমাত্র গ্যামেট কিন্তু হ্যাপ্লয়েড হবে। কিন্তু প্লাসমোডিয়ামের ক্ষেত্রে, বাট ইন প্লাসমোডিয়াম মিওসিস অর দ্য রিডাকশন ডিভিশন অকার্স ইন ফার্স্ট ডিভিশন অফ জাইগোট। মানে যে জাইগোট যেটা তৈরি হচ্ছে সেই কারণের জন্য সেই জাইগোটের ক্ষেত্রে, কিন্তু প্লাসমোডিয়ামের ক্ষেত্রে এটা ব্যতিক্রম, এটা জানার জন্য বলছে, বাট ইন প্লাসমোডিয়াম মিওসিস অর দ্য রিডাকশন ডিভিশন অকার্স ইন ফার্স্ট ডিভিশন অফ জাইগোট। কেবলমাত্র জাইগোট যখন বিভাজিত হয়, প্রথম যে বিভাজন, প্রথম যে ক্লিভেজ, তো সেটা কিন্তু মিওসিস হবে, সেই জন্য জাইগোটই কেবলমাত্র ডিপ্লয়েড। বাকি ক্ষেত্রে সো দ্য হোয়াইল দ্য গ্যামেট এবং অন্যান্য স্টেজ অফ দ্য লাইফ সাইকেল আর হ্যাপ্লয়েড। ঠিক আছে, তাহলে প্লাসমোডিয়ামের এই যে স্পোরোজয়েড দেখছি, তার সঙ্গে সঙ্গে সিগনেট রিং দেখছি, তো তারা সবাই কিন্তু হ্যাপ্লয়েড স্টেজ। কেবলমাত্র এদের লাইফ সাইকেলে যেটা ডিপ্লয়েড স্টেজ, তো সেটাই হলো জাইগোট। ক্লিয়ার এটা? আচ্ছা, এবার দেখো বলছি, ইন দ্য প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স দ্য গ্যামেটোসাইট অ্যাপিয়ার ইন দ্য পেরিফেরাল ব্লাড ফ্রম দ্য ফার্স্ট ডে অফ ফিভার। তাহলে এই যে গ্যামেটোসাইট যেটা, তো সেটা হ্যাপ্লয়েড হবে না ডিপ্লয়েড হবে, বলতে পারবে? গ্যামেট জাইগোট ছাড়া। ঠিক আছে, প্লাসমোডিয়াম ভাইভ্যাক্সের ক্ষেত্রে গ্যামেটোসাইট অ্যাপিয়ার ইন দ্য পেরিফেরাল ব্লাড ফর দ্য ফার্স্ট ডে অফ ফিভার। প্রথম যখন ফিভার হবে তখনই সেটা কিন্তু ব্লাডে চলে আসবে। ইন দ্য ব্লাড দ্য নাম্বার অফ দ্য ম্যাক্রোগ্যামেটোসাইট কিন্তু মাইক্রোগ্যামেটোসাইটের থেকে অনেক বেশি হয়, প্রথমেই যেটা বললাম তোমাদের। ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো বাইটস দ্য ইনফেক্টেড ম্যান অ্যান্ড ইনজেস্টেড দ্য ব্লাড। এবং এই ব্লাডের যে আরবিসি থাকে সেই আরবিসির ভিতরে কিন্তু গ্যামেটোসাইট থাকে এবং সেটা এরপরে এটা কিন্তু স্টোম্যাককে কিন্তু মানে স্টোম্যাকের মধ্যে কিন্তু এটা চলে আসবে। কে চলে আসবে? মাইক্রো আর ম্যাক্রো গ্যামেটোসাইট। তো এক্ষেত্রে এই যে ম্যাক্রো যে গ্যামেটোসাইট, তো তাকেই আমরা বলবো মেগা গ্যামেটোসাইট। এবং এই মেগা গ্যামেটোসাইট, দেখো ম্যাক্রো গ্যামেটোসাইট আন্ডারগো দ্য ম্যাচুরেশন অ্যান্ড বিকাম দ্য স্পেরিক্যাল অ্যান্ড ট্রান্সফর্মড ইনটু দ্য ম্যাক্রো গ্যামেট। তাহলে দেখো প্রথমে আমরা কি দেখেছিলাম? ম্যাক্রো গ্যামেটোসাইট, তার মধ্যে আমরা গ্র্যানিউলার আমরা সাইটোপ্লাজম দেখেছিলাম আর এক্সেন্ট্রিক নিউক্লিয়াস দেখেছিলাম, দেখতে পাচ্ছি। এবং ম্যাচুরেশন হয়ে এটা কিন্তু মেগা গ্যামেট তৈরি করছে, মানে ফিমেল গ্যামেট তৈরি করছে। দেখো দ্য ডেভেলপ ইট ডেভেলপ এ সাইটোপ্লাজমিক কোন কল দ্য কোন অফ রিসেপশন। তাহলে এই কোন অফ রিসেপশন তৈরি করছে, এই কোন অফ রিসেপশন দিয়েই এরা প্রধানত মেল গ্যামেটকে প্রধানত এরা রিসিভ করবে। তাহলে এটাই হলো ফিমেল গ্যামেট। আর মাইক্রো গ্যামেট তাহলে কি হচ্ছে? দ্য মাইক্রো গ্যামেটোসাইট ইজ ভেরি অ্যাক্টিভ। তার মানে কি মাইক্রো গ্যামেটোসাইটের মধ্যে প্রচুর ডিভিশন ঘটবে। দেয়ার নিউক্লিয়াস ডিভাইড ইন্টু 6 থেকে 8টা হ্যাপ্লয়েড ডটার নিউক্লিয়াস। অবভিয়াসলি এক্ষেত্রেও কিন্তু মাইটোসিস সেল ডিভিশন ঘটবে এবং এরা তো হ্যাপ্লয়েড ছিলই অলরেডি। তাহলে এক্ষেত্রে 6 থেকে 8টা হ্যাপ্লয়েড ডটার নিউক্লি তৈরি করবে এবং এই নিউক্লি মাইগ্রেট টুয়ার্ডস দ্য পেরিফেরি। তাহলে দেখো এই যে মাইক্রো গ্যামেটোসাইট আছে, এর মধ্যে নিউক্লিয়াস আছে এবং নিউক্লিয়াসগুলো অসংখ্য ডটার নিউক্লি তৈরি করছে, এরা কিন্তু হ্যাপ্লয়েড হবে। এরপরে কি হবে বলছে, সাইটোপ্লাজমিক গ্রোথ ফ্রম দ্য লং থিন অ্যান্ড দ্য ফ্ল্যাজেলা লাইক স্ট্রাকচার। দেখো এদের যে সাইটোপ্লাজমিক গ্রোথ হচ্ছে, মানে সাইটোপ্লাজমিক প্লাজমা মেমব্রেন এইভাবে বেড়ে যাচ্ছে এবং বেড়ে গিয়ে অসংখ্য ফ্ল্যাজেলার মতো গঠন তৈরি করবে এবং ডটার নিউক্লি এন্টার্স ইনটু ইচ দেম। এবং এই যে ডটার নিউক্লি, যেটা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ফ্ল্যাজেলেটেড স্ট্রাকচারের মধ্যে ডটার নিউক্লি ঢুকে যাবে এবং এই যে ঘটনা, তো একেই বলে এক্স ফ্ল্যাজেলেশন। যেন মনে হচ্ছে যে ফ্ল্যাজেলা বাইরে বেরিয়ে আসছে।
This projection breaks away as the mature male gamete or the microgamete. তাহলে এক্ষেত্রে এরপরে কি হবে, এই প্রত্যেকটা এক্স ফ্ল্যাজেলেটেড পোর্শন থেকেই কিন্তু মেল গ্যামেট তৈরি হবে। তো এই জায়গাতে দেখো, দ্য ড্রপ ইন টেম্পারেচার ডিউ টু ট্রান্সফার ফ্রম দ্য ওয়ার্ম ব্লাডেড হিউম্যান হোস্ট টু দ্য কোল্ড ব্লাডেড ইনসেক্ট প্রোভাইড দ্য স্টিমুলেশন অফ দ্য গ্যামেটোজেনেসিস প্রসেস। তাহলে প্রথমে যেটা তোমাদেরকে বলছিলাম যে গ্যামেটোসাইট যদি হিউম্যান বডিতে থেকে যায় তার কোনো ফার্দার ডেভেলপমেন্ট ঘটবে না, সেটা মারা যাবে। তাহলে ওয়ার্ম ব্লাডেড থেকে কোল্ড ব্লাডেডে যখনই সে আসবে তখনই কি হবে, তখনই কিন্তু এই গ্যামেটোসাইটগুলো গ্যামেটে পরিণত হবে। শুন দিস মাইক্রোগ্যামেট সেপারেট মুভ অ্যাক্টিভলি ইন দ্য স্টোম্যাক। এরপরে এই মাইক্রোগ্যামেটগুলো সেপারেটেড হবে এবং স্টোম্যাকের মধ্যে অ্যাক্টিভলি মুভ করবে ইন সার্চ অফ দ্য ফিমেল গ্যামেট। এরপরে যে ঘটনা ঘটবে সেটাই হচ্ছে ফার্টিলাইজেশন। Fertilization occurs 10 minutes after ingestion of the blood. The male gamete penetrate into the female gamete through the cone of reception or the fertilization cone. এবং মেল গ্যামেট এবার ফার্টিলাইজেশন কোন দিয়ে ফিমেল গ্যামেটের মধ্যে প্রবেশ করবে। দ্য নিউক্লিয়াস অফ দ্য ফিমেল গ্যামেট লাই নিয়ার ইটস রিসেপটিভ কোন। তাহলে রিসেপটিভ কোনের কাছেই নিউক্লিয়াস থাকে। এ কমপ্লিট ফিউশন অফ দ্য নিউক্লিয়াস অ্যান্ড দ্য সাইটোপ্লাজম অফ দ্য টু গ্যামেট অকার্স রিজাল্টিং দ্য ফরমেশন অফ দ্য জাইগোট উইথ এ সিঙ্গেল ডিপ্লয়েড নিউক্লিক কল দ্য সিন ক্যারিয়ন। ঠিক আছে, এদের যে নিউক্লিয়াস তো তাকেই আমরা বলবো সিন ক্যারিয়ন। এই নিউক্লিয়াস কিন্তু ডিপ্লয়েড হবে। তাহলে দেখো এই যে মেগা গ্যামেট আছে কোন অফ রিসেপশন দিয়ে মাইক্রো গ্যামেটকে সে কিন্তু নিয়ে নিচ্ছে। ফার্টিলাইজেশন অফ দ্য সিন গ্যামি ইজ অ্যানাইসোগ্যামাস as the uniting male and the female gamete are dissimilar. Obviously অ্যানাইসোগ্যামি এটা হবে কারণ মেল আর ফিমেল গ্যামেট কিন্তু ডিসিমিলার, একটাকে এরকম বড় দেখতে আর একটাকে এইরকম টাইপের দেখতে। ঠিক আছে, এবং যে জাইগোট যেটা তৈরি করছে এটা কিন্তু ডিপ্লয়েড হবে। এরপরে যে ঘটনা ঘটবে তো সেটাই হচ্ছে উওকাইনেট তৈরি হবে। দেখো উওকাইনেট, এরপরে জাইগোট কি হচ্ছে দেখো, স্টোম্যাকের এটা ইনার ওয়াল আর এটা হচ্ছে আউটার ওয়াল। তো ইনার ওয়ালের মধ্যে মানে স্টোম্যাক লুমেনের মধ্যে কিন্তু জাইগোট উওকাইনেটে পরিণত হয়। ঠিক আছে, এই জায়গাটা মাথায় রাখবে। দ্য জাইগোট রিমেইন রাউন্ডেড অ্যান্ড দ্য মোশনলেস। এরপরে এই জাইগোট গোলাকার হয়ে যাবে এবং মুভ করতে পারবে না ফর সাম টাইম। শুন ইট বিকাম এলংগেটেড অ্যান্ড দ্য ভার্মিফর্ম অ্যান্ড দ্য মোটাইল কল দ্য উওকাইনেট। তাহলে প্রথমে যে জাইগোট ছিল সেটা প্রথমে রাউন্ডেড ছিল, এরপরে সেটা ওয়ার্ম লাইক হয়ে যাবে, মানে কেঁচো কেন্নর মতো সেটা হয়ে যাবে এবং সেটা মুভ করবে। প্রথমে জাইগোট কিন্তু মুভ করতে পারছে না, কিন্তু এখন যে উওকাইনেট যেটা তৈরি হলো এ কিন্তু মুভ করতে পারে, কিন্তু মোটাইল হবে। এ মুভ করে কি করবে, ওয়িং দ্য নেচার অফ ইটস ওয়ার্ম লাইক মুভমেন্ট ইট ইজ কল্ড দ্য ট্রাভেলিং ভার্মিকিউল। তাহলে এই যে উওকাইনেট আছে তো একেই বলা হয় ট্রাভেলিং ভার্মিকিউল। ঠিক আছে, সুতরাং ট্রাভেলিং ভার্মিকিউল কোন স্টেজে আমরা দেখতে পাবো, কোন প্যারাসাইটের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, প্লাজমোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এবং ভেরি র্যাপিড প্রোটিন সিনথেসিস অকার্স ইন দিস স্টেজ। ইট বোর্স দ্য ইন্টারনাল লাইনিং অফ দ্য স্টোম্যাক। দেখো এই যে উওকাইনেট আছে এটা স্টোম্যাকের ইন্টারনাল লাইনিংকে ভেঙে দিচ্ছে, ভেঙে দিয়ে কি করবে, ইট বোর্স দ্য ইন্টারনাল লাইনিং অফ দ্য স্টোম্যাক অ্যান্ড কামস আন্ডার দ্য আউটার ওয়াল অফ দ্য স্টোম্যাক। স্টোম্যাকের বাইরের দিকে যে ওয়াল ছিল সেই ওয়ালের নিচে যেটা চলে এলো তো সেটাই হচ্ছে উওকাইনেট। ঠিক আছে, তাহলে জাইগোট থেকে কি এলো, উওকাইনেট। এরপরে এই উওকাইনেট যেটাতে পরিণত হবে তো সেটাই হচ্ছে উওসিস্ট। উওকাইনেট, তাহলে যেটা ছবিতে তোমাদেরকে প্রথমেই দেখাচ্ছিলাম, এই যে দেখো এই জায়গাতে যে জাইগোট আছে এই জাইগোট কিসে পরিণত হচ্ছে, উওকাইনেট। দেখো উওকাইনেট কি করছে, ইনার ওয়াল ভেদ করে চলে আসছে, ভেদ করে দিয়ে এই জায়গাতে চলে আসছে, আউটার ওয়ালের নিচেতে চলে আসছে, চলে এসে যেটাতে পরিণত হচ্ছে তার নাম হচ্ছে উওসিস্ট। উওসিস্ট থেকে যেটা তৈরি হবে তো সেটাই হচ্ছে স্পোরোব্লাস্ট। আগে উওসিস্টটাকে দেখে নেই আমরা, উওসিস্টটা কি একটু দেখে নাও, তার ক্যারেক্টারস একটু দেখে নাও। দেখো ইচ অফ দ্য উওসিস্ট, তাহলে হ্যাঁ এরপরে uokinate penetrate through the inner wall of the midgut to settle down just under the outer membrane and that separate the stomach to the hemocoel. Obviously outer membrane প্রধানত স্টোম্যাককে হিমোসিল থেকে সেপারেট করে রাখে। uokinate in this new site become rounded and encysted। তাহলে যে উওসিস্ট, আচ্ছা এক্ষেত্রে যে উওকাইনেট যেটা ছিল সেটা যখন ইনসিস্টেড হয়ে যায় মানে সিস্ট ওয়াল যখন তৈরি হবে তো তখনই তাকে আমরা বলবো উওসিস্ট। ঠিক আছে, সিস্ট ওয়াল, সেই জন্য এর নাম দেওয়া হচ্ছে উওসিস্ট। তাহলে দেখো সিস্ট ওয়াল ইজ থিন মেমব্রেন এন্ড ডিভাইড পার্টলি ফ্রম দ্য স্টোম্যাক টিস্যু এন্ড পার্টলি ফ্রম দ্য উওকাইনেট সিক্রেশন এন্ড দিস ইনসিস্টেড জাইগোট ইজ কল্ড দ্য উওসিস্ট অর দ্য স্পোরন্ট। তাহলে প্রথমে যেটা তৈরি হলো সেটা হচ্ছে উওকাইনেট যেটা মুভ করতে পারে, যাকে বলে ট্রাভেলিং ভার্মিকিউল। আর তারপরে এই উওকাইনেটের বাইরে যখন কোনো সিস্ট ওয়াল যখন তৈরি হয় তো তখনই তাকে আমরা বলবো উওসিস্ট, মানে সিস্ট ওয়াল যেটা আছে।
তো এর মধ্যে একটাই নিউক্লিয়াস থাকবে এবং কন্টেইন দ্য পিগমেন্ট গ্র্যানিউলস অফ দ্য ম্যাক্রোগ্যামেট, ম্যাক্রোগ্যামেটের পিগমেন্ট গ্র্যানিউলস অবশ্যই থাকবে। দ্য oocyst grows and increases in size inside the stomach wall and it bulges the outer wall of the stomach towards the hemocoel and make the stomach wall blistered. This may be 50 or more in number. তার মানে কি দেখো, তার মানে এই যে যেটা ছিল তো সেটাই হচ্ছে উওকাইনেট, এবং উওকাইনেটের বাইরে তখন একটা কভারিং তৈরি হবে, তো তাকেই আমরা বলবো উওসিস্ট। এবং উওসিস্ট স্টোম্যাক ওয়ালের বাইরের দিকে ক্ষত তৈরি করবে, মানে ব্লিস্টার তৈরি করবে। এটা যত বাড়বে তত এই স্টোম্যাক ওয়ালটা ফুলে যাবে। তো এর মধ্যে কিন্তু সিস্ট ওয়াল আছে, ঠিক আছে, এর মধ্যে সিস্ট ওয়াল আছে। এবার কি হবে দেখো, এই উওসিস্ট এবার কি করবে একটু দেখে নাও। তাহলে এরপরে যেটা হবে সেটা হচ্ছে উওসিস্ট এবার কি করছে, স্পোরোজয়েট তৈরি করছে। দেখো প্রত্যেকটা উওসিস্ট নাও এন্টারস এ ফেজ অফ আসেক্সুয়াল রিপ্রোডাকশন কল দ্য স্পোরোগনি। তাহলে দুটো স্টেজ ঘটবে, একটা হচ্ছে গ্যামেটোগনি আর একটা হচ্ছে স্পোরোগনি। উওসিস্ট এবার স্পোরোগনি করবে। দ্য নিউক্লিয়াস ডিভাইড ফার্স্ট বাই মিওসিস, পোস্ট জাইগোটিক অ্যান্ড দেন বাই মাইটোসিস ফর্মিং দ্য মাল্টিপল নাম্বার অফ দ্য হ্যাপ্লয়েড নিউক্লিয়ার। পরে অসংখ্য হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হবে। তার মানে এক্ষেত্রে অসংখ্য হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হবে। নিউক্লিয়াস গেটস অ্যারেঞ্জড অ্যাট দ্য মার্জিন অফ দ্য ওওসিস্ট, ওওসিস্টের একদম প্রান্তে থাকবে। অ্যান্ড ফাইনালি সাম সাইটোপ্লাজম গেট কনস্ট্রাক্টেড অ্যারাউন্ড দেম টু ফর্ম দ্য স্পোরোব্লাস্ট। তার মানে কি দেখো, এই যে ওওসিস্ট আছে, এই ওওসিস্টের নিউক্লিয়াস প্রথমে বিভাজিত হবে, তারপরে সাইটোপ্লাজম এই অংশটাকে প্রত্যেকটা নিউক্লিয়াসকে কভার করবে, এবং কভার করার ফলে যে স্ট্রাকচার তৈরি হবে অনেকগুলো ওওসিস্টের ভিতরে, যার মধ্যে সিস্ট ওয়াল ছিল, তো তার ভিতরে আমরা অসংখ্য এরকম সেল দেখতে পাবো, এবং এই সেলগুলোকেই আমরা বলবো স্পোরোব্লাস্ট। স্পোরোব্লাস্ট এরপরে কি হবে, ট্রান্সফর্মড ইনটু দ্য সিকেল শেপেড স্পোরোজয়েড। প্রথমে সেটা রাউন্ডেড ছিল, তো এবার এটা সিকেল শেপেড কাস্তের মতো স্পোরোজয়েড তৈরি করবে, হ্যাভিং দ্য ট্যাপারিং এন্ড উইথ ব্রড মিডল পার্ট কন্টেনিং এ সিঙ্গেল নিউক্লিয়াস, ঠিক আছে। এবং এই যে স্পোরোজয়েড যেটা তৈরি হচ্ছে, অন্তত প্রতি মিনিটে অন্তত 10,000 স্পোরোজয়েড তৈরি হবে। ডিউ টু দ্য প্রেসার, অর্থাৎ এই ওওসিস্টের মধ্যে প্রেসার তৈরি হবে, তার যে সিস্ট ওয়াল আছে তার মধ্যে চাপ তৈরি হবে। যখন অসংখ্য স্পোরোজয়েড তৈরি হবে, দ্য ওওসিস্ট ওয়াল তখন রাপচার করবে এবং স্পোরোজয়েড লিবারেটেড ইনটু দ্য হিমোসিল। তাহলে আবার দেখো উওকাইনেট হচ্ছে, তাহলে এক্ষেত্রে সিস্ট ওয়াল মানে উওসিস্ট। তার মানে এখানকার নিউক্লিয়াস প্রথমে বিভাজিত হবে, তারপরে সাইটোপ্লাজম নিয়ে অসংখ্য স্পোরোব্লাস্ট তৈরি করবে। যখন এরপরে স্পোরোব্লাস্টের শেপ চেঞ্জ হয়ে যাবে এবং তার ফলে সেটা স্পোরোজয়েড তৈরি করবে। এরপরে এই স্পোরোজয়েড এবার রাপচার করবে এই টোটাল সিস্ট ওয়াল ভেদ করে এবং আউটার ওয়াল ভেদ করে, এবং তার ফলে এটা হিমোসিলে চলে আসবে, মানে এটা রক্তে চলে আসবে। বিং দ্য মোটাইল, স্পোরোজয়েড যেহেতু মোটাইল মানে মুভ করতে পারে, স্পোরোজয়েড মুভ টু দ্য ডিফারেন্ট অর্গানস ইন দ্য বডি অফ মসকুইটো। তার মানে মসকুইটোর ডিফারেন্ট অর্গানে তারা চলে যেতে থাকবে, মাসেলসে যাবে, অন্যান্য জায়গাতে চলে আসবে, এবং মেনি অফ দেম, এরকমই একটা অর্গান হলো স্যালিভারি গ্ল্যান্ড, তাহলে স্যালিভারি গ্ল্যান্ডের মধ্যেও তারা চলে আসে, ঠিক আছে। দ্য হোল সেক্সুয়াল সাইকেল ইন দ্য মসকুইটো ইজ কমপ্লিটেড 10 days to 3 weeks। তার মানে এই যে টোটাল সাইকেলটা সম্পন্ন হতে 10 থেকে 3 সপ্তাহ সময় লাগে মসকুইটো দেহতে। দেন দ্য মসকুইটো উইথ দ্য স্পোরোজয়েট ইন দ্য স্যালিভারি গ্ল্যান্ড ইজ কল্ড দ্য ইনফেক্টিভ। তাহলে দেখো একদম আমি যেটুকু বললাম, তাহলে আচ্ছা মসকুইটো সাইকেল ক্লিয়ারলি বোঝা গেছে, আমারই দেখে নাও মানুষের মধ্যে। তাহলে আমরা দেখলাম যে মসকুইটো স্পোরোজয়েট ঢুকছে, আবার একবার মানে ব্রাশ আপ করে নাও। এই স্পোরোজয়েটগুলো এবার সাইজন্টে পরিণত হবে, সাইজনগুলো ক্রিপ্টোজয়েটে পরিণত হবে, ঠিক আছে। আবার সাইজন্টে পরিণত হবে, আবার মেটাক্রিপ্টোজয়েটে পরিণত হবে। তাহলে এই যে পর্যন্ত স্টেজ, এটা প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, আর এই যে সেকেন্ড যে স্টেজ, তো সেটাই হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনিতে যে মেটাক্রিপ্টোজয়েট তৈরি হয়েছিল সেটা এবার আরবিসির মধ্যে ঢুকবে, সেটাকে অন্য কালারে লিখেছে, এন্টার্স ইনটু দ্য আরবিসি, সিগনেট রিং হবে, তারপরে ট্রোফোজয়েট তৈরি হবে, এবং এই ট্রোফোজয়েট থেকে মেরোজয়েট তৈরি হবে, সেগুলো আবার আরবিসিকে অ্যাটাক করতে পারে। আবার কোনো কোনো ট্রোফোজয়েট আবার মেল আর ফিমেল গ্যামেটোসাইট তৈরি করবে, ঠিক আছে। এরপরে মসকুইটো দেহের মধ্যে কি তৈরি হচ্ছে, এই যে গ্যামেটোসাইট আছে, এই গ্যামেটোসাইট মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটে পরিণত হবে। তারপরে সেখান থেকে জাইগো, হ্যাঁ বলো। আচ্ছা এবার যেটা বলছিলাম, তাহলে মেল আর ফিমেল গ্যামেটোসাইট এবার মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটে পরিণত হবে। মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট ইউনাইটেড হবে জাইগোটে, জাইগোট থেকে কি তৈরি হবে, উওকাইনেট, উওকাইনেট থেকে উওসিস্ট। উওসিস্টের বাইরে অবশ্যই একটা ওয়াল হতে হবে, কেন, কারণ তার মধ্যে অনেকগুলো সেল তৈরি হতে হবে, ঠিক আছে। তাহলে এখানে স্পোরোব্লাস্ট তৈরি হবে, এবং এই স্পোরোব্লাস্ট এবার স্পোরোজয়েটে পরিণত হবে, এবং এই স্পোরোজয়েটগুলো এবার কি হবে, হিউম্যানকে অ্যাটাক করবে যখন মশা যখন কামড়াবে। সুতরাং আমরা লাইফ সাইকেল দেখলাম, এরপরে আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে সিমটমস আর, হ্যাঁ বলো। দেখো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিমটমস অ্যান্ড প্যাথোজেনেসিস। দেখো ম্যালেরিয়ার যে সিমটমস, প্যাথোজেনেসিস মানে কি কি ক্ষতি করে, ঠিক আছে।
সিমটমস অফ দ্য ম্যালেরিয়া ক্যারেক্টারাইজড বাই ট্রায়াড। তাহলে ম্যালেরিয়া রোগে আমরা ট্রায়াড দেখতে পাবো। ট্রায়াড মানে কি? তিনটে ঘটনা দেখতে পাবো। একটা হচ্ছে ফেব্রাইল পেরক্সিজম, একটি হলো অ্যানিমি এবং আর একটা হলো স্প্লিনোমেগালি। যেটা খুব গুরুত্বপূর্ণ তো সেটাই হচ্ছে ফেব্রাইল পেরক্সিজম। হোয়াট ইজ দিস ফেব্রাইল পেরক্সিজম? দেখো, ফেব্রাইল পেরক্সিজম মানে কি? ফিভার্স কামস ইন্টারমিটেন্টলি ডিপেন্ডিং আপন দ্য স্পিসিস। তাহলে এই যে প্রথমেই যেটা দেখালাম যে বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে ফিভারের যে সময়টা, ডিউরেশনটা, মানে তার যে মানে ফিভার যে আসছে, যে জ্বর যে আসছে, তো তার টাইমটা ডিফারেন্ট হয়। তাহলে দেখো বলছে ফিভার কামস ইন্টারমিটেন্টলি ডিপেন্ডিং আপন দ্য স্পিসিস, অকার্স এভরি 4th ডে, 72 আওয়ার সাইকেল ফর প্লাজমোডিয়াম ম্যালেরিয়া যেটা দেখাচ্ছিলাম, এভরি 3rd ডে মানে 48 আওয়ার্স ফর দ্য 3 স্পিসিস ইনক্লুডিং দ্য প্লাজমোডিয়াম ভাইভেক্স। তো একেই বলে ফেব্রাইল পারাক্সিজম। মানে প্রথমেই তোমাদের যে লিস্ট দেখালাম, ওই যে জ্বর কখন আসছে তো তার যে লিস্টিং, তো সেটাই হচ্ছে ফেব্রাইল পারাক্সিজম। এবং দেখো এখানে ম্যালেরিয়াতে অনেক কিছু ঘটনা ঘটে, তার মধ্যে ফেব্রাইল পারাক্সিজম অর দ্য ম্যালেরিয়াল ফিভার শো দ্য 3 সাকসেসিভ স্টেজেস। তো এই যে ফেব্রাইল পারাক্সিজম, এই যে জ্বর যে আসছে, এটা প্রধানত 3টে স্টেজ প্রধানত এই ক্ষেত্রে দেখা যায়। তো প্রথম যে স্টেজ, তো সেটাই হচ্ছে কোল্ড স্টেজ। এট দ্য অনসেট অফ ফিভার, মানে জ্বর জাস্ট আসার আগে, দ্য পেশেন্ট সাফার ফ্রম সিভিয়ার কোল্ড স্টেজ হুইচ লাস্ট ফর 15 মিনিটস টু 1 আওয়ার। তার মানে প্রথমে কি হবে? প্রচন্ড ঠান্ডা লাগবে এবং সেই ঠান্ডা লাগাটা 15 থেকে 1 ঘন্টা স্থায়ী হবে। পেশেন্ট টু পেশেন্ট এটা ভ্যারি করে। Patient feels so cold that his teeth chatter, but he may be covered with huge piles of the blanket. তাহলে দেখো, এক্ষেত্রে এই রোগে এতটাই প্রথমে ঠান্ডা লাগবে যে তার দাঁত পর্যন্ত ঠকঠক করে কাঁপবে, এমনকি বেশ কতগুলো ব্ল্যাঙ্কেট তুমি যদি তার দেহতে চাপা দাও তাতেও কিন্তু তার ঠান্ডা যাবে না। তাহলে প্রথমে এরকম প্রচন্ড রকমের একটা দেহতে ঠান্ডা, মানে প্রচন্ড তার কোল্ড স্টেজ চলবে এবং তার সঙ্গে সঙ্গে মাথার যন্ত্রণা হবে, বমি পাবে এই সময় কোল্ড স্টেজে, ইন্টেন্স কোল্ড অ্যান্ড চিলস অ্যান্ড রাইগর, মানে দেহ পুরো কাঁপুনি হবে প্রথমেই। ঠিক আছে, এটা হচ্ছে কোল্ড স্টেজ। এগুলো সব ফেব্রাইল পারাক্সিজমের স্টেজ। তাহলে ফেব্রাইল পারাক্সিজমের প্রথম যেটা দেখবো তো সেটাই হচ্ছে কোল্ড স্টেজ। তারপরে কি হবে? অ্যাজ দ্য চিল সাবসাইড, যখন এই যে ঠান্ডা লাগাটা যখন কমে যাবে, পেশেন্ট ডেভেলপ এ হাই ডিগ্রি অফ ফিভার। তখন পেশেন্টের কি হবে? প্রচন্ড জ্বর আসবে, 41 ডিগ্রি সেন্টিগ্রেড অর 106 ডিগ্রি ফারেনহাইট, এবং ড্রাই বার্নিং স্কিন, এবং স্কিন পুরো জ্বালা জ্বালা করবে, এত জ্বর আসবে। দ্য পেশেন্ট ফিলস ভেরি হট উইথ টেরিবল হেডএক, এবং এই সময় পেশেন্টের প্রচন্ড গরম হবে এবং তার সঙ্গে সঙ্গে অমানসিক মাথার যন্ত্রণা হবে। বাট দ্য নসেয়া ডিমিনিসেস, তাহলে প্রথমে যেমন যখন কাঁপুনি হচ্ছিল, যখন যে বমি পাচ্ছিল, এই বমিটা কমে যাবে, কিন্তু এর সঙ্গে সঙ্গে প্রচন্ড গরম হবে এবং প্রচুর মাথার যন্ত্রণা হবে, এবং এই জ্বর অন্তত 1 থেকে 4 ঘন্টা স্থায়ী হবে। ঠিক আছে, এই যে বললাম 6টার সময় জ্বর আসছে, তাহলে প্রথম 6:45টার সময় হঠাৎ দেখা গেল যে প্রচন্ড কাঁপুনি দিল, 15 মিনিট পরে প্রচন্ড জ্বর হলো এবং সেই জ্বর অন্তত 6 থেকে 7টা পর্যন্ত স্থায়ী হলো। তাহলে দেখো কেন জ্বরটা হচ্ছে, কারণ রিলিজ অফ দ্য মেরোজয়েড অ্যান্ড দ্য টক্সিন কজিং দ্য চিলস অ্যান্ড দ্য হাই ফিভার। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মেরোজয়েড রিলিজ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে টক্সিক মেটেরিয়াল রিলিজ হচ্ছে। মেরোজয়েড এরপরে ফ্রেশ মানে আরবিসিকে অ্যাটাক করে এবং তারপরে আবার ট্রোফোজয়েড তৈরি করবে। ঠিক আছে, ডিক্রিজ দ্য ফিভার। আবার যখন সেকেন্ড টাইমে সে যখন ট্রোফোজয়েড তৈরি করছে, তখন ধীরে ধীরে এই ফিভার তখন কিন্তু কমে যায়। মানে এই মেরোজয়েডগুলো যতক্ষণ পর্যন্ত ব্লাডে থাকবে ততক্ষণ পর্যন্ত জ্বর থাকবে, এবং যখনই তারা ঢুকতে থাকবে, ঢুকছে এই যে 1 থেকে 4 ঘন্টার মধ্যে সমস্ত মেরোজয়েড যখন আরবিসির মধ্যে ঢুকে যাবে, তখন জ্বর কিন্তু টোটালি কমে যাবে। তাহলে জ্বর হওয়ার কারণ কি? রিলিজ অফ মেরোজয়েড এবং হিমোজয়েন। জ্বর চলে যাওয়ার কারণ কি? এন্ট্রি অফ দিস মেরোজয়েড ইনটু আরবিসি। ঠিক আছে, এরপরে ফেব্রাইল পারাক্সিজমের লাস্ট যে স্টেজ আছে তো সেটাই হচ্ছে সোয়েটিং স্টেজ। যখন টেম্পারেচার যখন কমে যাবে, দ্য পেশেন্ট সুইটস প্রোফাউসলি, প্রচুর, প্রোফাউস মানে কি অনেক তার ঘাম হবে, এবং পেশেন্ট ফিলস রিলিভড। তখন পেশেন্ট আস্তে আস্তে সে নিজেকে সুস্থ বোধ করবে এবং অফেন অ্যাসলিপ আনটিল দ্য নেক্সট অ্যাটাক, এবং সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে। দিস স্টেজ লাস্ট ফর 2 থেকে 4 ঘন্টা। ঠিক আছে, এই যে প্রচন্ড গরম হচ্ছে, এটা 2 থেকে 4 ঘন্টা তার ঘাম হবে, এবং টোটাল ডিউরেশন অফ দ্য পারাক্সিজম ইজ 6 থেকে 10 ঘন্টা। এই যে জ্বরের যে ডিউরেশন, প্রথম যে স্টেজ যেটা বললাম, ম্যালেরিয়া রোগকে ট্রায়াড বলা হয়। প্রথম যে স্টেজ যেটা হচ্ছে তো সেটাই হচ্ছে ফেব্রাইল পারাক্সিজম। তো ফেব্রাইল পারাক্সিজমের ক্ষেত্রে কোল্ড স্টেজ, হট স্টেজ এবং তার সঙ্গে সঙ্গে সোয়েটিং স্টেজ, এই 3টে স্টেজকে একসঙ্গে বলা হয় ফেব্রাইল পারাক্সিজম, এবং এটা 6 থেকে 10 ঘন্টা স্থায়ী হবে।
এবং তার সঙ্গে সঙ্গে দেখো পেশেন্টের অ্যানিমিয়া হবে নর্মোসাইটিক নর্মোক্রোম্যাটিক অ্যানিমিয়া। এটা একটা টাইপের স্পেশাল টাইপের অ্যানিমিয়া। জাস্ট এক্ষেত্রে লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যায় এবং সেই আরবিসি যেহেতু নষ্ট হয়ে যায় তো সেই কারণের জন্য এক্ষেত্রে অ্যানিমিয়া হয়। যে অ্যানিমিয়া হবে সেটা হচ্ছে নর্মোসাইটিক নর্মোক্রোম্যাটিক অ্যানিমিয়া। নর্মোসাইটিক মানে হচ্ছে লোহিত রক্তকণিকার শেপ এক্ষেত্রে ঠিকই থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে লোহিত রক্তকণিকা রাপচারিং এর জন্য প্রধানত এই ঘটনাটা ঘটবে। নর্মোক্রোম্যাটিক মানে রাপচারিং হচ্ছে, তো সেই কারণের জন্য এই অ্যানিমিয়ার হচ্ছে। ডিস্ট্রাকশন অফ দ্য আরবিসি ডিউ টু রিলিজ অফ দ্য মেরোজয়েড, দেখো মেরোজয়েডকে রিলিজ করার জন্য আরবিসি প্রধানত এক্ষেত্রে নষ্ট হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো বোন ম্যারো সাপ্রেশন লিডিং টু দ্য ডিক্রিজড আরবিসি প্রোডাকশন, বোন ম্যারো এক্ষেত্রে এফেক্টেড হবে এবং তার ফলে আরবিসি যেগুলো নষ্ট হচ্ছে তো সেগুলো কিন্তু আর রিকভার করা যাবে না। সুতরাং এটাই হচ্ছে অ্যানিমিয়া। আর স্প্লিনোমেগালি মানে কি, স্প্লিনের প্রধানত এক্ষেত্রে আকৃতি বেড়ে যাবে। দেখো আফটার এ ফিউ উইক অফ দ্য ফেব্রাইল পারাক্সিজম, ফেব্রাইল পারাক্সিজম হওয়ার কয়েক সপ্তাহের পরেই স্প্লিন তখন এনলার্জ হতে শুরু করবে। স্প্লিনোমেগালি ইজ ডিউ টু ম্যাসিভ প্রলিফারেশন অফ দ্য ম্যাক্রোফাজেস দ্যাট এনগাল্প দ্য প্যারাসাইটিসাইজড আরবিসি। তাহলে দেখো স্প্লিনের মধ্যে প্রধানত এটা একটা ইমিউনোলজিক্যাল অর্গান হিসেবে কাজ করে। যখনই কোনো প্যাথোজেন যখনই ঢোকে তখন এর মধ্যে ম্যাক্রোফাজ তখন এর মধ্যে অবস্থান করে। ম্যাক্রোফাজ বলতে আমরা জানি যে যেগুলো ফ্যাগোসাইটিক সেল, এবং এই ফ্যাগোসাইটিক সেলের সংখ্যা বৃদ্ধির জন্যই প্রধানত স্প্লিনোমেগালি হয়। তাহলে ম্যালেরিয়া রোগের যে ট্রায়াড যেটা দেখলাম, দ্য ফেব্রাইল পারাক্সিজম, তার 3টে স্টেজ আমরা দেখলাম এবং তার সঙ্গে সঙ্গে অ্যানিমিয়া। তো এক্ষেত্রে যে অ্যানিমিয়া হয় সেটা হচ্ছে নর্মোসাইটিক নর্মোক্রোম্যাটিক অ্যানিমিয়া এবং তার সঙ্গে সঙ্গে স্প্লিন এক্ষেত্রে এনলার্জ করে। ঠিক আছে, তো এই হচ্ছে ম্যালেরিয়ার সিমটমস। এবার ম্যালেরিয়ার সিনারিও একটু দেখে নাও। ম্যালেরিয়া কি ঘটনা ঘটায়, কোন টাইপের ম্যালেরিয়া কখন হয় দেখো। ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে হচ্ছে প্রত্যেক বছর 25শে এপ্রিল, 25th এপ্রিল। এটাকে মানুষকে মনে করিয়ে দেওয়া হয় কারণ যাতে আমরা মশা সম্পর্কে সচেতন হই। অ্যান্টি ম্যালেরিয়াল যে মান্থ আছে সেলিব্রেটেড এভরি জুন, প্রত্যেক জুন মাসে অ্যান্টি ম্যালেরিয়াল মান্থ এটা সেলিব্রেট করা হয়। ইন 2018 228 মিলিয়ন কেসেস অফ দ্য ম্যালেরিয়া উইথ অ্যাবাউট, দেখো এখন তোমার মনে হতে পারে যে স্যার এখন কি ম্যালেরিয়া হয়, একটু দেখে নাও স্ট্যাটিস্টিক্স দেখে নাও তাহলে তুমি বুঝতে পারবে। এটা জানার জন্য 2018 সালে 228 মিলিয়ন কেসেস অফ দ্য ম্যালেরিয়া উইথ অ্যাবাউট 4 লাখ ডেথ অকার্ড ওয়ার্ল্ড ওয়াইড। এবং আফ্রিকা এফেক্টেড দ্য ওয়ার্স্ট, মানে এই যে স্ট্যাটিস্টিক্স দেখছো তার 93% কিন্তু আফ্রিকাতেই দেখা গেছে এবং তারপরেই বিভিন্ন সাউথ ইস্ট এশিয়াতে 3.5%। তার মানে আফ্রিকান কান্ট্রিতে এখনো কিন্তু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব আছে। গ্লোবালি 53% of the Plasmodium vivax burden in southeast region with 47% of the vivax cases reported from the India। তার মানে ভারতেও কিন্তু এখনো কিন্তু ম্যালেরিয়া রোগ হচ্ছে। জাস্ট এটা একটা স্ট্যাটিস্টিক্স, তুমি শুধু এটা মাথায় রাখবে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে কবে এবং অ্যান্টি ম্যালেরিয়াল মান্থ কবে। তারপরেই দেখো অ্যাকর্ডিং টু এনভিবিডিসিপি মানে ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, 3.3 লাখ ম্যালেরিয়া কেসেস রিপোর্টেড ফ্রম ইন্ডিয়া ইন 2019। তাহলে 2019 সালে 3.3 লাখ ম্যালেরিয়া পেশেন্টকে আইডেন্টিফাই করা হয়েছে, তার মধ্যে 73 জনের মৃত্যু হয়েছে। ওভার দ্য লাস্ট ডিকেড, বেশ মানে বিগত কয়েক দশকে ইস্টার্ন ইন্ডিয়ান স্টেটস লাইক দ্য উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড হ্যাভ এনকাউন্টার্ড দ্য ম্যাক্সিমাম ম্যালেরিয়া কেসেস। এক্ষেত্রে যে ম্যালেরিয়া তো সেটাই হচ্ছে প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম মানে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, এই সমস্ত রাজ্যতে প্রাদুর্ভাব হয়েছে, যেটা ইম্পর্টেন্ট একটু দেখে নাও। ইন 2018 অ্যান্ড 2019 উত্তরপ্রদেশ এনকাউন্টার দ্য হাইয়েস্ট ম্যালেরিয়া বার্ডেন ইন ইন্ডিয়া। তাহলে 2018 আর 19-এ সব থেকে বেশি ম্যালেরিয়া হয়েছিল উত্তরপ্রদেশে। অ্যাজ এ রেজাল্ট দ্য প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স বিকাম দ্য মোস্ট কমন স্পিসিস ইন ইন্ডিয়া ফলোড বাই প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম। তাহলে এই যে উত্তরপ্রদেশের এটাই এই কারণের জন্য ইম্পর্টেন্ট, তো আগে প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম অতটা হিউম্যান মানে ইন্ডিয়াকে অতটা অ্যাটাক করছিল না, কিন্তু 2018 এবং 19 সালে উত্তরপ্রদেশের এত মানুষ অ্যাফেক্টেড হয়েছে যে এক্ষেত্রে একদম প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স মানে প্লাসমোডিয়ামের যে বিভিন্ন প্রজাতি আছে তার মধ্যে প্রথম যে প্রজাতি ম্যাক্সিমাম মানুষকে যেটা অ্যাটাক করে তো সেটাই হচ্ছে প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স। তারপরেই দেখো এই হিউজ অ্যাটাকের জন্য এই প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম হচ্ছে সেকেন্ড প্রজাতি। ঠিক আছে, প্লাসমোডিয়াম ওভালি কনফাইন টু দ্য ট্রপিক্যাল আফ্রিকা, প্লাসমোডিয়াম ওভালি যেটা আছে সেটা প্রধানত আফ্রিকান কান্ট্রিতে প্রধানত এটা কনফাইন্ড থাকে, বাট অনলি ফিউ কেসেস রিপোর্টেড ইন ইন্ডিয়া। এবং ওড়িশা ইন কোরাপুট ফার্স্ট কেস ইন ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে
উড়িষ্যার কোরাপুটে কিন্তু প্রথম এই প্লাজমোডিয়াম ওভালিকে দেখা গেছে। তাহলে বুঝতে পারছো ধীরে ধীরে কিন্তু এই রোগ কিন্তু ছড়িয়ে পড়ছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হ্যাজ ইনিশিয়েটেড গ্লোবাল টেকনিক্যাল স্ট্র্যাটেজি ফর দ্য ম্যালেরিয়া। 2016 থেকে 2030 সালের মধ্যে ম্যালেরিয়াকে তারা প্রধানত এই যে বিভিন্ন যে প্রজাতিগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠছে, তো এটা স্ট্র্যাটেজি নিয়েছে যে যাতে এই রোগটাকে কোনোভাবে এলিমিনেট করা যায়, হুইচ এইমস অ্যাট দ্য এলিমিনেশন অফ দ্য ম্যালেরিয়া বাই দ্য ইয়ার 2030। তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা চেষ্টা করছে যে 2030 সালের মধ্যে, তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে ম্যালেরিয়ার যে স্ট্র্যাটেজি নিয়েছে কন্ট্রোল করার জন্য, 2000 কোন সালের মধ্যে ম্যালেরিয়াকে এলিমিনেট করার টার্গেট নিয়েছে, 2030 সালের মধ্যে ম্যালেরিয়াকে এলিমিনেট করার টার্গেট নিয়েছে। তো এই যে স্ট্যাটিস্টিক্স আছে এখানে শুধুমাত্র এটুকু মনে রাখবে যে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে কবে এবং অ্যান্টি ম্যালেরিয়াল মান্থ কোনটা, এবং তার সঙ্গে সঙ্গে এই যে জায়গাটা যেটা বললাম যে উত্তরপ্রদেশে কোন ম্যালেরিয়া অ্যাটাক করেছিল, মানে কোন স্পিসিস অ্যাটাক করেছিল, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, নট প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ঠিক আছে। এবং প্লাজমোডিয়াম ওভালির প্রথম কেস কোথায় হয়েছিল, যেটা ট্রপিক্যাল আফ্রিকাতে যে স্পিসিস থাকে, তো এটা কিন্তু উড়িষ্যার কোরাপুটে কিন্তু এই প্রথম কেস কিন্তু দেখা গেছে। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে 2030 সালের মধ্যে প্রধানত ম্যালেরিয়াকে তারা নির্মূল করে দেবে। এবং ম্যালেরিয়ার তাহলে ডায়াগনোসিস কিভাবে হবে, দেখো ডায়াগনোসিস বলতে ম্যালেরিয়াতে যে অ্যাফেক্টেড হয়েছে তো কিভাবে আমরা বুঝবো সেটা। স্পিসিয়েশন ক্যান বি ডান বাই দ্য ফলোয়িং ওয়ে, মানে এই যে বিভিন্ন প্রজাতি আছে তো কোন প্রজাতি অ্যাটাক করেছে, প্রত্যেকটা প্রজাতির জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট। তাহলে দেখো হয়তো প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম অ্যাটাক করেছে কিন্তু তুমি ওষুধ দিচ্ছ প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের, তাহলে তো ট্রিটমেন্ট কাজ করবে না। তো সেই কারণের জন্য কোন প্রজাতি অ্যাটাক করেছে সেটা বুঝতে হবে। কিভাবে আমরা বুঝবো যে কোন প্রজাতি অ্যাটাক করেছে, লোহিত কণিকার সাইজ দেখে আমরা বুঝতে পারবো। প্লাজমোডিয়াম ম্যালেরিয়া আর প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম যদি হয় তাহলে লোহিত কণিকার সাইজ কিন্তু নর্মাল সাইজ হবে, আর প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স যদি অ্যাটাক করে তাহলে লোহিত কণিকার সংখ্যা মানে আকৃতি কিন্তু বেড়ে যাবে। তাহলে বড় লোহিত কণিকা মানে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের অ্যাটাক। এবং ইনলার্জ উইথ ফিমব্রিকেটেড মার্জিন, তার মানে আরবিসির বাইরে যখন ফিঙ্গার লাইক যখন প্রজেকশন থাকবে, তো সেরকম যদি আমরা ব্লাডেতে দেখতে পাই তো সেটাই হচ্ছে প্লাজমোডিয়াম ওভেলি, ঠিক আছে। তাহলে আরবিসির সাইজ দেখে আমরা বুঝতে পারবো যে কোন টাইপের স্পিসিস প্রধানত অ্যাটাক করেছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো পিগমেন্ট ডার্ক ব্রাউন ইন অল থ্রি স্পিসিস, তার মানে বাকি যে চারটে যে প্রজাতি বললাম মেনলি মাঙ্কি ছাড়া, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, ম্যালেরি এবং ওভেলি, তাহলে কেবলমাত্র প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ক্ষেত্রে যে পিগমেন্ট যেটা থাকবে মানে হিমোজয়েন গ্র্যানিউলস, তো সেটা হচ্ছে ইয়েলোইস ব্রাউন, আর বাকি ক্ষেত্রে কিন্তু ডার্ক ব্রাউন, ঠিক আছে। ম্যালেরিয়াল পিগমেন্ট তাহলে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ক্ষেত্রে কি কালার হবে, ইয়েলোইস ব্রাউন। আর সাইজন্ট কি হবে, দেখো স্পিসিয়েশন ইজ বেসড বাই প্রেজেন্ট অফ দ্য মেরোজয়েড পার সাইজন্ট, ঠিক আছে। তাহলে দেখো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ক্ষেত্রে যে সাইজন যেগুলো তৈরি হচ্ছে লোহিত কণিকার মধ্যে, যে সাইজন যেগুলো তৈরি হচ্ছে টোটাল সাইজন্ট আরবিসিকে প্রধানত কভার করে রাখে, এবং 12 থেকে 24টা মেরোজয়েড প্রতিটা আরবিসিতে তৈরি হয়। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের ক্ষেত্রে সাইজন ক্যান নট বি ফাউন্ড, সাইজনকে আরবিসির মধ্যে পাওয়া যায় না। প্লাজমোডিয়াম ওভালিয়ার ম্যালেরিয়ার ক্ষেত্রে সাইজন ছোট হবে এবং আরবিসির 3/4 অংশকে কভার করবে। তার মানে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের সাইজন কিন্তু ছোট হয় এবং 8টা মেরোজয়েড তৈরি হবে প্রত্যেকটা সাইজন থেকে। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, সাইজন দেখেও কিন্তু আমরা বুঝতে পারবো। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্যামেটোসাইট দেখে নাও, ব্লাড টেস্টে প্রধানত এটাই ধরা পড়ে। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের ক্ষেত্রে যে গ্যামেটোসাইট যেটা হবে ক্রিসেন্টিক অর দ্য ব্যানানা সেপেট এবং লার্জার দ্যান দ্য আরবিসি, তাহলে দেখো এটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের প্রধানত গ্যামেটোসাইট। তাহলে যখন আরবিসির দেখো ক্রিসেন্টিক অর দ্য ব্যানানা সেপেড আরবিসি বড় এরকম ক্রিসেন্ট সেপেড প্রধানত প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের এটা হচ্ছে গ্যামেটোসাইট, এবং লোহিত কণিকার থেকে যদি বড় হয় তাহলে আমরা জানবো যে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম মানে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, দুটো এম আছে, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। আর অন্যান্য যে তিনটে স্পিসিস আছে তো সেক্ষেত্রে আমরা দেখবো যে স্ফেরিক্যাল অ্যান্ড অলমোস্ট অকুপাই দ্য আরবিসি, টোটাল আরবিসিকে কভার করে রাখবে কিন্তু আরবিসির বাইরে যাবে না। সুতরাং এই গ্যামেটোসাইট দেখেই আমরা বুঝতে পারবো মেনলি কোন টাইপের স্পিসিস অ্যাটাক করেছে, এটা খুব ইম্পর্টেন্ট। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম মানে এক্ষেত্রে গ্যামেটোসাইট কিন্তু ক্রিসেন্ট সেপেট হবে এবং আরবিসিকে কভার করে আরবিসিকে বাইরে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে। কিন্তু বাকি যে তিনটে স্পিসিস আছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ওভালি এবং তার সঙ্গে সঙ্গে ম্যালেরি, তো এই তিনটের ক্ষেত্রে কিন্তু এই যে গ্যামেটোসাইট আছে এই গ্যামেটোসাইট কিন্তু একদম আরবিসিকে কভার করে রাখবে কিন্তু কখনোই আরবিসিকে এইভাবে বেরিয়ে যাবে না, আরবিসির ভিতরেই তারা থাকবে। তো এইরকম ভাবেই থাকে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো রিং ফর্ম,
প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ক্ষেত্রে অকুপাইড 1/3 অফ দ্য আরবিসি, এটা যদি আরবিসি হয় আরবিসির 1/3 প্রধানত এই রিং ফর্ম বা সিগনেট রিং স্টেজ প্রধানত কভার করে রাখবে। সাইটোপ্লাজম অপোজিট টু দ্য নিউক্লিয়াস ইজ থিক, তাহলে নিউক্লিয়াসের অপোজিটে যে সাইটোপ্লাজম থাকে সেটা থিক হয়। আর প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া অকুপাই 1/6 অফ দ্য আরবিসি, দেখো খুব ছোট্ট অংশ আরবিসির এটা প্রধানত দখল করে, মেবি মাল্টিপল রিং ফর্ম, তাহলে এই জায়গাতে একটা রিং ফর্ম থাকবে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ক্ষেত্রে, কিন্তু ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার ক্ষেত্রে অনেকগুলো রিং ফর্ম থাকবে। এবং অ্যাকোলিফর্ম, অ্যাকোলিফর্ম মানে কি, রিং ফর্ম অ্যাটাচ টু দ্য আরবিসি মেমব্রেন, এটাই হচ্ছে অ্যাকোলিফর্ম, এ মানে হচ্ছে অ্যাকোলিফর্ম, ঠিক আছে। এবং ডাবল ডট, এক্ষেত্রে দেখো এটা হচ্ছে ডাবল ডট, দেখো দুটো নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, অথবা ডট মানে হেডফোন শেপের, এটা হচ্ছে ডট, ঠিক আছে। তাহলে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ম্যালিগন্যান্ট ম্যালেরিয়াকে আমরা সহজেই এইভাবে আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে মানে কিভাবে আমরা আইডেন্টিফাই করবে, এবং প্লাজমোডিয়াম ম্যালেরি এবং ওভেলির ক্ষেত্রে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের মধ্যে, তাহলে রিং ফর্ম দুটো ফর্ম গুরুত্বপূর্ণ, একটা গ্যামেটোসাইট এবং আর একটা হচ্ছে সিগনেট রিং ফর্ম, ঠিক আছে। তাহলে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ক্ষেত্রে কেমন হবে, আর প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের ক্ষেত্রে দেখো কত ডিফারেন্ট তার ফর্ম আমরা দেখতে পাবো। তো এরকম ভাবে আমরা ম্যালেরিয়াকে ডায়াগনোসিস করতে পারবো। দেখো এই জায়গাটা তাহলে আর একবার বলে দিই, প্রকৃতপক্ষে আমরা দেখলাম যে ম্যালেরিয়া বিভিন্ন রকমের প্যাথোজেন থাকে, অন্তত 40টা স্পিসিস থাকে, তবে মানুষকে জেনারেলি 4টে স্পিসিস অ্যাটাক করে। কিভাবে আমরা বুঝবো, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স মানে লোহিত কণিকাকে সে বাড়িয়ে দেবে, ব্যাস জাস্ট এইটুকু। আর পিগমেন্ট যেটা আছে এটা অতটা মাথায় না রাখলেও চলবে, সাইজন মাথায় না রাখলেও চলবে। গ্যামেটোসাইট দেখে আমরা কিভাবে বুঝবো, যদি প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম হয় তাহলে ক্রিসেন্ট শেপেড গ্যামেটোসাইট এবং আরবিসির থেকে সেটা বড় হবে। অন্যান্য যে 3টে স্পিসিস আছে এক্ষেত্রে গ্যামেটোসাইট কিন্তু সার্কুলার হবে। তারপরেই দেখো সিগনেট রিং স্টেজ, তো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের তো আমরা অলরেডি পড়লাম তাকে কেমন দেখতে হবে। তো ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার ক্ষেত্রে মানে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের ক্ষেত্রে মাল্টিপল রিং ফর্ম অনেক রকমের দেখতে হয়। একটা অ্যাকোলা ফর্ম মানে একদম রিংটা প্রধানত কোথায় লেগে আছে, এই যে আরবিসির সঙ্গে লেগে আছে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে ডাবল ডট এবং তার সঙ্গে সঙ্গে সিঙ্গেল ডট, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে, এইভাবে আমরা বুঝবো যে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয়েছে কিনা নাকি আমাদের বিনাইন ম্যালেরিয়া হয়েছে, ঠিক আছে। দেখবো, তো সেটা হচ্ছে ডায়াগনোসিস আমাদেরকে তো আচ্ছা ট্রিটমেন্ট সরি, তাহলে ডায়াগনোসিস মানে কি আমরা দেখে নিলাম যে অ্যাকচুয়ালি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স অ্যাটাক করেছে নাকি এক্ষেত্রে ফ্যালসিপেরাম অ্যাটাক করেছে, তো সেটা দেখে নেওয়ার পরে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। সিমটমস অফ দ্য ম্যালেরিয়া ওয়ার রেকগনাইজড অ্যাবাউট 2000 ইয়ার্স এগো, 2000 বছর আগে থেকে এই ম্যালেরিয়া রোগের সিমটমস আমরা দেখতে পাচ্ছি। নো ফার্দার প্রোগ্রেস ওয়াজ মেড আনটিল দ্য 17th century হোয়েন, তার মানে মানুষ এতদিন ধরে ম্যালেরিয়া রোগে ভুগেছে। এবং সিনকোনা গাছের ছাল থেকে আমরা জানি যে কুইনাইন তৈরি হয়, যেটা ম্যালেরিয়া রোগের অব্যর্থ ঔষধ, এটা যতদিন না পর্যন্ত আবিষ্কার হয়েছে ততদিন প্রচুর মানুষ মারা গেছে। বার্ক অফ দ্য সিনকোনা ট্রি মানে সিনকোনা গাছের ছাল থেকে, ইট ইজ দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, এর মধ্যে যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকে তার নাম হচ্ছে কুইনাইন, ইজ এক্সিলেন্ট ফর ট্রিটমেন্ট। নাও মেনি অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ হ্যাভ বিন ইউজড, তাহলে এক্ষেত্রে দেখো বিভিন্ন রকমের ড্রাগ এক্ষেত্রে আমরা ইউজ করব, তো তার যে ক্লাস আছে যেমন কুইনোলিন, কুইনোলিন দেখো বিভিন্ন রকমের হতে পারে, অর্থাৎ কুইনোলিন এটা হচ্ছে কম্পোজিশন, এবং এই কম্পোজিশনে বিভিন্ন নামের ওষুধ আছে। প্রথম যে নামের ওষুধ তো সেটাই হচ্ছে ক্লোরোকুইন। তো ক্লোরোকুইন প্রধানত আরবিসির মধ্যে যে আসেক্সুয়াল স্টেজ থাকে তো সেটাকে নষ্ট করে দেয়। কুইনাইন তাহলে কি করবে, গ্যামেটোসাইটকে নষ্ট করে দেবে। দেখে নাও কাকে নষ্ট করবে, গ্যামেটোসাইটকে নষ্ট করবে। আর প্রাইমাকুইন যেটা লিভার স্টেজকে নষ্ট করে দেয়, ঠিক আছে। ক্লোরোকুইন আর কুইনাইন দুটো কি ফাংশন করে একটু পড়বে। এবং অ্যাট্রেমিসিনিন, এটা প্রচুর পরীক্ষাতে বর্তমানে প্রশ্ন দেওয়া হচ্ছে। অ্যাট্রেমিসিনিন, অ্যাট্রেমিসিনিন একটা রিসেন্টলি ডিসকভার্ড ড্রাগ, তো এটা আসেক্সুয়াল অফ দ্য আরবিসি স্টেজ আর গ্যামেটোসাইট। হ্যাঁ বলো। এরপরে দেখো অ্যাট্রেমিসিনিন, তো অ্যাট্রেমিসিনিন এটা হচ্ছে আসেক্সুয়াল আরবিসি স্টেজ এবং গ্যামেটোসাইটের বিরুদ্ধে এটা প্রধানত কাজ করে। এবং বিগুয়ান্ডিন, তো এর যে ড্রাগ আছে তো তার নাম হচ্ছে প্রোগাইনিল, তো এটা হচ্ছে লিভার স্টেজে কাজ করবে। কেবলমাত্র ফ্যালসিপেরামের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য হবে, ঠিক আছে। এবং সালফোনামাইড, এক্ষেত্রে দুটো ওষুধ আছে, সালফা ডিয়াজিন এবং তার সঙ্গে সঙ্গে সালফাডক্সিন, লিভার স্টেজে কাজ করবে, ঠিক আছে। এবং টেট্রাসাইক্লিন, এটাও কিন্তু ম্যালেরিয়া রোগের ট্রিটমেন্টে ব্যবহার করা হয়। টেট্রাসাইক্লিন এবং ডক্সিসাইক্লিন, তোমরা এটার নাম শুনে থাকবে, এটা আসেক্সুয়াল আরবিসি স্টেজে কার্যকর হবে। এত ওষুধের নাম মনে থাকবে না, যেটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে ক্লোরোকুইনিন এবং তার সঙ্গে সঙ্গে কুইনিন, ঠিক আছে, কোন স্টেজে কাজ করে। এবং অ্যাট্রেমিসিনিন, এটা খুব পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হচ্ছে এখন, আসেক্সুয়াল আরবিসি স্টেজ এবং গ্যামেটোসাইটকে এরা নষ্ট করে দেয়, ঠিক আছে। এবার বলো।
মহালয়া হ্যাঁ, হ্যাঁ। আর পুজোতেও তোমাদেরকে অনেক, অনেক শুভেচ্ছা জানাই। যদিও পুজো এবারে দেখো ঠিকঠাক মন নেই আমার, মানে কারোরই মন নেই। মানে মেক্সিমাম ক্ষেত্রে। কিন্তু তবুও আহ পুজো তো বাঙালির, ঠিক আছে? তবুও যেতে হয়। সত্যিকার আমার বেরোতে আমার খুব একটা ভালোও লাগছে না, ঠিক আছে? আমরা বেরিয়েছিলাম বিভিন্ন এতে, হ্যাঁ, যতদিন না পর্যন্ত যাই হোক, তবুও তোমাদের অনেক শুভেচ্ছা জানাই পুজোতে। আর আর যেটা বলার যে এরপরে তোমাদের এন্ডোক্রিনোলজিটা তোমাদেরকে আমি ক্লাস নেব, ঠিক আছে? তাহলে প্যারাসাইটোলজিটা আমাদের হয়ে গেল, আর এন্ডোক্রিনোলজি আছে আর রিপ্রোডাক্টিভ বায়োলজি আছে, ঠিক আছে? তাহলে এটা হলেই আমার যে সেপ্টেম্বরে যে টার্গেট আছে, তো সেটা। আর অক্টোবরে কিছু কিছু ক্লাস হয়তো কম হতে পারে বলতে আই মিন পুজোর সময় তো ধরা যাক বিভিন্ন মানে সিচুয়েশন হবে, তোমরাও পুজো করবে। সুতরাং তোমরা দেখবে যে আমি যে লিস্ট দিয়েছিলাম ওখানে বলেছিলাম যে কিছু হয়তো লাইভ ক্লাস কম হতে পারে। সুতরাং ওই সময়টা যদি কোনো কিছু আমি যে নোটসগুলো দেওয়ার, প্লাস যদি ক্লাস মাঝে মাঝে যদি মানে লাইভ নিতেও না পারে, তোমাদেরকে আমি রেকর্ডিংগুলো পাঠিয়ে দেব, ঠিক আছে? কিন্তু যেটা টার্গেট আছে আমার অক্টোবরের মধ্যে যে টপিকসগুলো কমপ্লিট করা সেগুলো আমি করিয়ে দেব। যদি একটাই প্রার্থনা যেন এসএসসির নোটিফিকেশনটা দেয়। হ্যাঁ, হ্যাঁ, ওটাই হচ্ছে দিলে সবথেকে না হলে তুমি দেখো না যে কত। হুম, হ্যাঁ, বলো।